শাহাদের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে কুহুর চোখে মুখে। কুহু চোখ খিচে বন্ধ করে ফেলল। অনুভব করল গালে রাখা শাহাদের খসখসে হাতের ছোঁয়া। মস্তিষ্কের নিউরনের ভাজে ভাজে শিহরণ খেলে গেল। হঠাৎ তীব্র শব্দে দুজনেই চমকে উঠল। কুহুর চোখ খুলে গেল, শাহাদের ঘোর কেটে গেল। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখল একটা আগুনের গোলা একে বেঁকে আকাশের দিকে উঠছে। আকাশে উঠে শব্দ করে ফেটে চারদিকে আলোর রোশনাই ছড়িয়ে গেল। চারদিকে আলোকিত হয়ে গেল, আতশবাজি ফাটানো হচ্ছে। কুহু মুগ্ধ চোখে তাকালো, আনমনে উচ্চারণ করলো, ওয়াও। শাহাদ কুহুর মুখের দিকে তাকালো। কুহু এখনো ওর কাছাকাছি দাঁড়িয়ে আছে, তার এক হাত কুহুর কোমরে। আকাশে ফাটানো আতশবাজির আলো এসে পড়েছে কুহুর মুখে। কুহু উজ্জ্বল চোখে চেয়ে আছে আকাশের পানে, আর শাহাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে কুহুর পানে। আস্তে আস্তে আতশবাজির আলো নিভে গেল, শুধু ছাদে করা লাইটিংয়ের আলো পড়ছে এবার তাদের উপর। কুহু আকাশ থেকে চোখ নামিয়ে শাহাদের দিকে তাকালো। শাহাদ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, দৃষ্টিতে কোনো অস্থিরতা নেই, এমনকি চোখের মণি দুটোও নড়ছে না, কেবল ধীর লয়ে চোখের পাতা ফেলছে। কুহু আস্তে আস্তে শ্বাস ফেলল, যেন একটু শব্দ হলেই এই দৃশ্যের সুতা কেটে যাবে। সে এই দৃশ্য থেকে বের হতে চায় না, পারলে পুরো জীবন এভাবেই কাটিয়ে দিবে, ক্ষতি নেই। আবারও বিকট শব্দ করে আকাশে আতশবাজি ফাটল। দুজনেই এবার নড়ে উঠল। শাহাদ কুহুকে ছেড়ে একটু সরে দাঁড়ালো, হালকা গলা ছাড়ল। কুহু অস্বস্তি কাটাতে চুলগুলো ঠিক করার ভান ধরল। আউট হাউস থেকে ছেলেদের উচ্ছ্বাস ভেসে আসছে। শাহাদ তাকিয়ে দেখল আউট হাউসের ছাদে দাঁড়িয়ে ছেলেরা হই হুল্লোড় করছে। শাহাদ কুহুর দিকে তাকিয়ে বলল, রুমে যাওয়া যাক, ছেলেরা এখন হই হুল্লোড় করবে, শব্দ হবে অনেক। কুহু মাথা নাড়িয়ে সাই জানালো। শাহাদের পিছু পিছু পা টিপে টিপে ঘরে আসলো। শাহাদ ঘরে ঢুকে ঘরের দরজা লাগিয়ে দিয়ে পকেটে দুহাত গুজে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। শান্ত দৃষ্টিতে কুহুর দিকে তাকালো। কুহুর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে চুড়ি খুলছে, এগুলো খোলা হয়নি আগে। খোলার ফাঁকে একবার আর চোখে শাহাদকে দেখলো। শাহাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বুকের ভেতর ঢেউ খেলে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন? শাহাদের সোজা উত্তর, বউ দেখি। কুহুর হাঁসফাঁস লাগলো, লজ্জা মিশ্রিত অস্বস্তিতে মরে যাচ্ছে সে। শাহাদ এগিয়ে এসে দু হাতে কুহুর হাত ধরল। শেষ একটা চুড়ি খুলতে খুলতে বলল, আগে কখনো দেখিনি, এই প্রথম কাউকে সাজ খুলতে দেখলাম। মেয়েদেরকে সাজ খুললেই বোধহয় সবচেয়ে সুন্দর লাগে। এক কাজ করলে কেমন হয়, তুমি প্রতিদিন এভাবে ভারী গহনা পরে সাজবে, তারপর রাতে আমার সামনে বসে বসে সাজ খুলবে। কুহুর ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। শাহাদের দিকে তাকিয়ে দেখলো তার চোখ মুখে কিছুটা দুষ্টুমির আভাস। কুহু শাহাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিল, একটা নর্মাল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। অর্থাৎ এক প্রকার পালিয়ে গেল। শাহাদ শব্দ করে হাসলো, সে বেশ উপভোগ করছে কুহুকে। কুহু বের হয়ে আসতেই শাহাদও টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর বের হয়ে আসলো। কুহু বিছানার উপর পা তুলে বসে আছে, হাতের আঙ্গুলে শাড়ির আঁচল পেঁচাচ্ছে। মুখের মেকআপ কিছুটা উঠেছে, কিন্তু সব উঠেনি। কোমর সমান চুলগুলো ছেড়ে দেয়া, ল্যাপটানো কাজল আর খোলা চুলে কুহুকে দেখে শাহাদ প্রেমে পড়ল। শাহাদ এতক্ষণে খানিকটা নার্ভাস অনুভব করলো। কুহুর পাশে বিছানায় উঠে বসবে ভেবেও কিছুটা ভয় ভয় লাগছে। কুহু তার সম্পর্কে কি ভাবছে, কতটুকু ভাবছে তাও তো সে জানে না। শাহাদ এটা ওটা চিন্তা করে ঘাড়ে হাত বুলালো, তারপর ঠাস করে লাইট অফ করে দিল। লাইট অফ করার সাথে সাথে কুহু চমকে গিয়ে চিৎকার করে উঠল, লাইট অফ করলেন কেন? শাহাদ তড়িৎ বেঁকে লাইট জ্বালালো। তার চোখে মুখে বিচলিতভাবে স্পষ্ট। জিজ্ঞেস করলো, লাইট জ্বালিয়ে ঘুমাবে? কুহু ইতিউতি তাকালো। সে তো ইচ্ছা করে এভাবে চিৎকার দেয়নি, আচমকা চমকে গিয়ে চিৎকার করেছে। শাহাদ কুহুর অস্বস্তি টের পেল, বলল, বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে রাখলে চলবে? কুহু তার পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল। শাহাদ ঘরের লাইট অফ করে দিল। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় ফুলসজ্জিত ঘরটা এক অন্যরকম আবহ সৃষ্টি করলো। শাহাদ বিছানায় নিজের জায়গায় গিয়ে বসলো। কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করলো, নাকের ব্যথা কমেছে? কুহু নাকে হাত বুলালো। গত রাতে সে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। চামড়া উঠে যাওয়া জায়গাটা প্রায় অনেকখানি শুকিয়ে যাওয়ায় আজ আর ব্যান্ডেজ লাগায়নি। সে বলল, কমেছে? আপনার কপালের ক্ষতটা ভালো হয়েছে?
শাহাদের কপালের ক্ষতটা এখন ছোট করে ব্যান্ডেজ করা। সে উত্তর দিল। আর 1-2 দিনে সেরে যাবে। শাহাদ কুহুকে ভালো করে লক্ষ্য করল। এক পায়ের আঙ্গুল দিয়ে আরেক পা ঘষছে। হাত দুটো উদ্দেশ্যহীনভাবে নড়াচড়া করছে। চোখের দৃষ্টি এলোমেলো, শ্বাস প্রশ্বাস অস্থিরতায় ভরা। শাহাদ কুহুর অবস্থা বুঝল। কুহুকে আশ্বস্ত করে বলল, আমার মনে হয় আমাদের আগে দুজনকে চেনা উচিত, তারপর না হয়, বলতে চাচ্ছি আগে প্রেম হোক, তারপর না হয় পরিণয়। শাহাদের কথা শুনে কুহুর অস্থিরতা কিছুটা কমল। মিশ্র অনুভূতির জোয়ারে তার মন প্রাণ ভেসে যাচ্ছে। কখনো লজ্জা মিশ্রিত ভয় জেঁকে বসছে, তো কখনো নব্য প্রেমের আনন্দ। মিশ্র অনুভূতির দ্বন্দ্বে কুহুর নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হয়েছিল। এবার নিজেকে কিছুটা শান্ত করে বলল, আপনি যে এত রোমান্টিক তা আগে জানতাম না। শাহাদ চিত হয়ে শুয়ে পড়ল। এক হাত মাথার নিচে দিয়ে কুহুর দিকে তাকিয়ে বলল, আগে তুমি আমার বউ ছিলে না, এখন বউ হয়েছো। কুহু শাড়িটা ভালো করে ঠিকঠাক করে শাহাদের দিকে কাত হয়ে শুয়ে পড়ল। সে চাইলেও শাহাদের দিকে পিঠ দিয়ে শুতে পারল না। শুয়েই চোখ খিচে বন্ধ করে ফেলল। শাহাদ আর কুহুকে অস্বস্তিতে ফেলতে চাইল না। সে নিজেও চোখ বন্ধ করে ফেলল। কুহু এক চোখ অল্প করে খুলে দেখল শাহাদ ওর দিকে তাকিয়ে আছে কিনা। না, তাকিয়ে নেই। শাহাদ চোখ বন্ধ করে আছে। এবার কুহুর অস্বস্তি কিছুটা কাটল। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। রাহাত দোতলায় করিডোরের কেলিং ধরে বিরস মুখে দাঁড়িয়ে আছে। রাত বাজে 12টার উপর, অথচ তার বউ দিব্যি ড্রয়িং রুমের সোফায় পা ছড়িয়ে বসে মা চাচিদের সাথে আড্ডা দিচ্ছে। শুধু তার বউ না, এই আড্ডায় রাহাতের মাও আছে। রাহাতের খুব কষ্ট হলো তার বাবার জন্য। অন্য জায়গায় এলে তার বাবার ঘুমের সমস্যা হয়, একটু পরপর পানি পিপাসা পায়। স্বামীর এত সমস্যার মাঝেও রাহাতের মা দিব্যি পান চিবাতে চিবাতে আড্ডা দিচ্ছে। আর আনিশা তো সমস্ত সীমা অতিক্রম করে ফেলল। রাহাত এতবার সিগন্যাল দিল, অথচ সে দেখেও না দেখার ভান করল। যেমন শাশুড়ি তার তেমন ছেলের বউ। রাহাত সিদ্ধান্ত নিল এই শেষবার সে আনিশাকে ঘরে আসতে সিগন্যাল দিবে। এখন না আসলে সে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়বে। আনিশা আজ রাত স্বামী ছাড়া থাকবে। এটাই আনিশার শাস্তি। রাহাত আনিশার দিকে তাকিয়ে হাত উঁচু করে নাড়ল। আড়াল থেকে উকি মেরে মুখে শীষ বাজালো, কিন্তু কোনো কিছুই কাজে আসলো না। এবার রাহাত 2 হাত উপরে তুলে নাড়ালো। চাপা স্বরে ফিসফিস করে অনে অনে বলে ডাকলো। রাহাতের হাত নাড়া মালার চোখে পড়ল। সে আনিশাকে ডেকে বলল। মালার কথায় ড্রয়িং রুমে থাকা সবাই রাহাতের দিকে তাকালো। রাহাত হাত নামিয়ে নিল। শাশুড়ি, চাচি, শাশুড়ি সহ সবাইকে একযোগে তাকাতে দেখে হতভম্ব হয়ে গেল। আনিশার দিকে তাকিয়ে দেখলো আনিশা এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এই দৃষ্টির অর্থ একটু দেরি সহ্য হয় না। রাহাতের মা ও ছেলের এমন কাণ্ডে বিরক্ত চোখে তাকালেন। মা বউ দুজনের কাছ থেকে এমন অপমানিত হয়ে রাহাত কষ্ট পেল। সে সবার দিকে তাকিয়ে জোর করে হাসলো, তারপর তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে বিছানায় থম মেরে বসে রইল। বাপের বাড়ি আসলে মেয়েদের পাখা গজায়, আনিশারও গজিয়েছে। আজ আসুক ঘরে, পাখা দুটো গোড়া থেকে কেটে দিবে। রাহাতের ভাবনার মাঝেই আনিশা ঢুকলো ঘরে। রাহাতের দিকে একবার তাকিয়ে দরজা লাগিয়ে দিল। রাহাত কঠিন চোখে তাকালো, গম গম করে বলল, দাঁড়াও, আজ তুমি এ ঘরে ঢুকবে না। যাও, যেখানে ছিলে সেখানে ফিরে যাও। আনিশার হাসি পেল রাহাতের রাগ দেখে। সে রাহাতের পাশে বসে রাহাতের এক বাহু জড়িয়ে ধরল। রাহাত অন্যদিকে মুখ করে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। রাহাত অন্যদিকে মুখ করে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য টানাটানির ভান করলো। এমন একটা ভাব করলো যে সে খুব ছাড়াতে চাচ্ছে, কিন্তু আনিশাই ধরে রেখেছে। আনিশা রাহাতের বাহুতে থুতনি ঠেকিয়ে আদুরে গলায় বলল, বলছিলাম কি, অনেক দিন শাড়ি পরি না। মা আমাকে একটা কালো রঙের শাড়ি দিয়েছে, কিন্তু শাড়িটা পরবো না, রেখে দিব, কারণ শাড়িটা অনেক পাতলা, পেট দেখা যায়। রাহাত ঝট করে আনিশার দিকে ফিরল। তার চোখ জলজল করছে। বলল, তাই নাকি? একটু পরে আসো, দেখি কেমন পাতলা। আনিশা দুঃখী দুঃখী ভাব করে বলল, না, পরবো না। তুমি বলছো চলে যেতে, তাই আমি চলে যাব। স্বামীর আদেশ মানব। রাহাত অস্থির হয়ে বলল, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বলিনি, মতিভম্ব হয়েছিল আমার। তুমি যেও না। ঠিক আছে, যাব না। তাহলে শাড়িটা পরে এসো। বেশি পাতলা হলে আমি নিজে গিয়ে ফেলে দিয়ে আসবো। আমার বউ পাতলা শাড়ি পরবে না, কিছুতেই না। যাও না, পরে আসো প্লিজ।
রাহাতের অনুরোধ করা দেখে আনিশার হাসি পেল। একটু আগেই রেগে বুম হয়ে থাকা ছেলে এখন অনুরোধ করছে। আনিশা উঠে গিয়ে আলমারি থেকে কালো জামদানি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। হিসাম বাড়ির ছাদে বসে আছে, তার সামনের চেয়ারে নাইমুর পায়ের উপর পা তুলে সিগারেট ফুঁকছে। তার পাশে মিজান দাঁড়িয়ে আছে। হিসাম নিজের হাতে সিগারেটটা স্প্রেতে রেখে বলল, শাহাদ খানের বিয়ে হয়ে বাসর হয়ে যাচ্ছে, তাও কিছুই করতে পারলে না। তোমার কাজ মিস হয় না বলেই কাজটা দিয়েছিলাম, অথচ ফলাফল কি পেলাম? তোমার নিজের লোকেই এখন শাহাদ খানের জিম্মায়। শাহাদ খান এমনিই ওকে আটকে রাখেনি, ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন বের করবে। নাইমুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, করুক, তারপর এই ইনফরমেশন দিয়ে বউ নিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে ফেলুক। আমার পক্ষ থেকে এটা ওর বিয়ের গিফট। এমন খামখেয়ালি কথা বর্তাই হিসাম রেগে গেল। চোয়াল শক্ত করে বলল, মস্করা করো আমার সাথে? না, মশকরার সময় নেই। আসিফ কাজটা করতে পারেনি নাকি ইচ্ছা করে করেনি তা আমি শিওর না। ইচ্ছা করে করুক আর অনিচ্ছায় করুক, ওকে ওর বউ বাচ্চা সহ মরতে হবে চিরকালে। তো আর শাহাদ খান তাকে নিজের জিম্মায় রাখবে না। আর বাকি থাকলো শাহিদ খানের কথা। আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, আমি দায়িত্ব পালন করব। তবে আবার কি? শাহিদ খানের সাথে খেলাটা জমবে ভালো। একবারের মেরে ফেললে মজা পাবো না। নতুন বিয়ে করেছে, বউ পেয়েছে, একটু খেলি ওর সাথে। ওর খেলার স্টাইলটা একটু দেখি। যা খুশি করো, কিন্তু নির্বাচনের আগেই কাজ হওয়া চাই। নাইমুর কাঁধ ঝাঁকিয়ে বলল, হয়ে যাবে, আপনি বললে বউ সহ মেরে দিব। শাহাদের ঘুম ভাঙলো একটা মিষ্টি গন্ধ শুনে। সাথে নাকে এসে ধাক্কা দিল একটা মিষ্টি গন্ধ। মৃগুজকে আধ খোলা চোখে তাকালো। সামনে দাঁড়ানো একটা নারী মূর্তি দেখতে পেল। শাহাদ চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ বন্ধ রেখে এবার পুরোপুরি চোখ খুলে তাকালো। চোখে ভাসলো সিঁদুরে লাল জামদানিতে কুহুর প্রতিচ্ছবি। কুহুর চুলগুলো ভেজা, কিছু চুল দুকাদের কাছে এসে পড়ে আছে। কপালে আর কানের পাশ দিয়ে ছোট ছোট চুলগুলো শান্ত হয়ে বসে আছে। এগুলো বোধহয় শুকিয়ে গেছে। গলায় লম্বা একটা সোনার হার, কানে ছোট সাইজের দুল, আর হাতে সোনার বালা। মেকআপহীন মুখ। এরকম স্নিগ্ধ রূপে কুহুকে দেখে শাহাদ অভিভূত হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর স্নিগ্ধতা এই মেয়েটা মেকআপের আড়ালে ঢেকে রাখে কেন? কুহু আবারও ডাকলো, এই যে শুনছেন, উঠুন। এমন ডাকে শাহাদের ঘোর কাটবে তো দূর, বরং বাড়ল। এমন সুন্দর সকালই তো প্রতিটা পুরুষ চাই। শাহাদের ইচ্ছে হলো হাত ধরে টেনে কুহুকে পাশে বসিয়ে দিতে, কিন্তু নিজের ইচ্ছে সংবরণ করলো। আগে প্রেম হবে, তারপর পরিণয়। শাহাদ বিছানা থেকে নামলো। কুহুর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কখন উঠেছ? অনেকক্ষণ আগে। ডাকলে না কেন? ভাবলাম ঘুমাচ্ছেন, তাই ডিস্টার্ব করিনি। এতক্ষণ একা একা কি করলে? নিচে ছিলাম মা, চাচি আর দাদিজানের সাথে। শাহাদ বিস্মিত হলো। এর মধ্যেই এই মেয়ে সবার সাথে মিশে গেছে। শাহাদ আলমারি থেকে একটা কালো হাফ হাতা গেঞ্জি বের করে বলল, কি করছিলে নিচে? রান্না দেখছিলাম। শাহাদ আবারও বিস্মিত হলো। গেঞ্জি হাতে নিয়ে কুহুর দিকে তাকালো। কুহু চুলগুলো হালকা ঝাড়ছে। শাহাদের বলতে ইচ্ছে হলো, বিনা কারণে চুল ভিজানোর কি প্রয়োজন ছিল? চুল ভিজানোর কারণটাই তো ঘটেনি। কিন্তু বলল না। গেঞ্জি হাতে ওয়াশরুমে চলে গেল। শাহাদ ওয়াশরুমে যেতেই কুহু দ্রুত বিছানা চাদর তুলে সুন্দর একটা চাদর বাঁধলো, বালিশ ঠিকঠাক করলো। অনেক ফুল ঝরে পড়ে গিয়েছিল, এগুলো ঝাড়ু দেওয়ার জন্য মালাকে রেখে একটা ঝাড়ু নিয়ে আসলো। কুলসুমা বেগমের করা নির্দেশ, নব দম্পতিদের ঘরে কাজের লোকের প্রবেশ নিষিদ্ধ। তাদের ঘর তাদেরকেই পরিষ্কার করতে হবে। তাই কুহু কোমরে আঁচল গুজে কাজে লেগে পড়ল। শাহাদ ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হয়ে কুহুকে ঝাড়ু দিতে দেখে বলল, তুমি এসব করছো কেন? কুহু শাহাদের আসার আভাস পেয়ে শটান দাঁড়িয়ে গেল। ঝাড়ু হাতে শাহাদের সামনে অস্বস্তি হচ্ছে তার। ইতি উতি তাকিয়ে বলল, নিজের ঘর নিজেকেই পরিষ্কার করতে হবে, দাদিজানের আদেশ। শাহাদ চারপাশে তাকালো। এত ফুল, এসব নিজেদেরকে পরিষ্কার করতে হবে? কুহুর দিকে তাকিয়ে বলল, আমি হেল্প করছি। না না, বেশি কাজ নেই, আমি পারবো। শুধু ঘরটাই ঝাড় দিব, বাকি সব পরে করব। আর ইউ শিওর? শাহাদ বিস্ময় নিয়ে ঘর ত্যাগ করলো। কুহু যে এত তাড়াতাড়ি সংসারী হবে তা সে ভাবেনি। সে ভেবেছিল চঞ্চল কুহুকে সংসারী করতে কিছুটা বেগ পেতে হবে। কুহু পুরো ঘর ঝাড় দিয়ে সবগুলো ময়লা চুরিতে ফেলে ঘরের বাইরে রেখে দিল। মালা এসে নিয়ে যাবে সব। ঘরে থাকা বাকি ফুলগুলো পরেও খোলা যাবে।
এক পাশে ড্রেসিং টেবিলের টুলের উপর থাকা লেহেঙ্গাটা নিয়ে কোনো মতে তলা পাকিয়ে আলমারির নিচের ড্রয়ারে রেখে দিল। এখন এত ভাঁজ করার সময় নেই তার। তারপর আঁচল ছেড়ে দিয়ে মাথায় ঘুমটা টেনে দিল। ঘর থেকে বের হওয়ার সময় আয়নায় নিজেকে দেখলো, একটু পাউডার দিয়ে নিল মুখে, তারপর নিচে নেমে এলো। নিচে এসে সোজা কিচেনে গেল। জয়া বেগম কুহুকে দেখে হেসে বললেন, তোকে কফি দেবো নাকি চা? চা আজকে আমি বানাই চাচি। না না, তুমি বসো, এখনই এসব করতে হবে না। কুসুমা বেগম ডাইনিংয়ে এসে বসতে বসতে বললেন, বানাতে যখন চাচ্ছে বানাতে দাও, অন্তত শাহেদের কফিটা বানিয়ে নিয়ে যাক। কুহু জয়া বেগমের দিকে তাকালো। জয়া বেগম বলল, আসো তাহলে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি কফি বানাতে জানি চাচি। বাহ, তাহলে তো বেশ ভালো। 1 চামচ চিনি দেবে শাহাদাতের কফিতে। কুহু কফি বানাতে বানাতে একবার ঘাড় ফিরিয়ে বাম পাশে তাকালো। সেখানে রেজিয়া বেগম সকালে রান্না বসিয়েছে। বিয়ে বাড়ি বলে রান্নার কাজও বেশি, অনেক বড় কিচেন। চা কফি বানানোর সরঞ্জাম সব এখানে, আর বাম দিকে মেইন কিচেনে অন্যান্য সব বড় রান্নাগুলো করা হয়। রেজিয়া সুলতানা এখন সেখানেই রান্না করছেন। তার আশেপাশে 2-3 জন কাজের মহিলা বিভিন্ন জিনিস এগিয়ে দিচ্ছে। কুহুর কফি বানানো শেষ, কিন্তু শাহাদ কোথায় আছে তা সে জানে না। কাউকে জিজ্ঞেস করবে কিনা বুঝতে পারছে না। জয়া বেগম কুহুর ব্যাপারটা বুঝতে পারলেন। মালাকে বললেন, মালা, যা তো কুহুকে জিমে দিয়ায়, ও নতুন এসেছে, চিনবে না। মালা চায়ের কাপ সাজাচ্ছিল। কাপগুলো রেখে বলল। কুহু কফির কাপ হাতে নিয়ে মালার পিছু পিছু চলল। যেতে যেতে মালা বিভিন্ন বিষয়ে আলাপ জুড়ে দিল। কুহু শুধু হাম করলো। তার আগ্রহ এখন ছাদ কি করছে তা নিয়ে। মালা বাড়ির ড্রয়িং রুম পেরিয়ে একটা লম্বা বারান্দা ধরে কুহুকে নিয়ে হাঁটতে লাগলো। বারান্দার পাশে তাকালে বাগান দেখা যায়। বারান্দার শেষ মাথায় নিয়ে এসে একটা কাচের দরজাওয়ালা ঘরের সামনে এলো। কুহু দরজার সামনে দাঁড়িয়ে বাইরে থেকে ভিতরে জিমের সরঞ্জাম দেখতে পেল। মালা কুহুকে রেখে চলে গেল। কুহু দরজা ঠেলে ভিতরে ঢুকলো। এক পাশে শাহাদকে দেখতে পেল। অনেকগুলো ট্রেডমিল সারি করে রাখা। আজ বরাবর একটা ট্রেডমিলে দৌড়াচ্ছে শাহাদ। চুল ছুঁয়ে ছুঁয়ে ঘাম গড়িয়ে পড়ছে কানের পাশ দিয়ে। ট্রেডমিলের সামনে পুরোটা কাচের দেয়াল। বাইরে বাগানে সুন্দর দৃশ্য দেখা যায়। শাহাদ বাগানে দিকে দৃষ্টি রেখে দৌড়াচ্ছে। কুহু শাহাদের কাছাকাছি দাঁড়িয়ে গলা ছাড়লো। শাহাদ মাথা ঘুরিয়ে দেখলো, তারপর দৌড়ানো বন্ধ করে নেমে এলো ট্রেডমিল থেকে। একটা টাওয়েল নিয়ে ঘাম মুছে সেটা গলায় ঝুলিয়ে রাখলো। তারপর কুহুর কাছে এসে হাত বাড়িয়ে কফির কাপটা নিয়ে জিম করার একটা সরঞ্জামের উপর বসে পড়লো। কফিতে চুমুক দিয়ে কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে বানিয়েছে কফি? আমি। আমার কফিতে 1 চামচ চিনি দিবে। 1 চামচই তো দিয়েছি। পরিমাণে একটু কম নিবে। কুহু নাক ফুলালো। কি এমন রং রে বাবা! চিনি একটু বেশি খেলে কি এমন হবে? দিদা কফি খাওয়া কি খুব বিরক্তের বিষয় নাকি? যত সব। কুহু মুখ ঘুরিয়ে জিম থেকে চলে আসলো। দরজার কাছে দেখা হলো রাহাতের সাথে। তার পরনে জিমের পোশাক, সেও জিম করতে এসেছে। কুহুকে দেখে হেসে বলল, গুড মর্নিং কুহু। কুহু হেসে গুড মর্নিং জানিয়ে বের হয়ে এলো। রাহাত শাহাদের দিকে হেঁটে আস্তে আস্তে বলল, সকাল সকাল বউয়ের হাতে মিষ্টি কফি, আহ কি জীবন রে ভাই। শাহাদ হাসলো। কফির কাপের দিকে তাকিয়ে বলল, একটু বেশি মিষ্টি। রাহাত শাহাদের সামনাসামনি বসে বলল, অফিসের ব্যাপারে কি ভাবলে? বিষয়টা হালকাভাবে নিও না, সামনে নির্বাচন। নিচ্ছি না, বিয়ের আমেজটা যাক, তারপর দেখব। ভুলভাল কিছু করে আবার জেলে টেলে যেও না, নির্বাচনে প্রভাব পড়বে কিন্তু। শাহাদ ব্যাংকার তো খেসে বলল, আজ পর্যন্ত আমাকে কখনো ভুলভাল কিছু করতে দেখেছ? খানবাড়ির ছেলে আমি। যত কিছুই হোক, গায়ে কাদা লাগানো যাবে না। সেটাই, গায়ে কাদা লাগাও না, আবার কাদা নিয়ে তো ঠিকই মাখামাখি করো। মাখামাখি করেও ক্লিন থাকার জন্য বুদ্ধি খরচ করতে হয়, নয়তো তোমার মতো কয়েকবার জেলে যেতে হবে। রাহাত খোঁচা খেয়ে বলল, হিসাম চৌধুরীর বাবাকে গুলি করার অভিযোগ কিন্তু আছে এখনো তোমার নামে। হিসাম দয়া করে পুলিশ কেস করেনি, নয়তো থানায় কিন্তু নাম উঠে যেত। দাঙ্গা হলে যে তোমার রিবলাবার নিয়ে ক্রাশ সৃষ্টি করতে দেখা যায় তা কিন্তু সবাই জানে। দলীয় হাঙ্গামায় একটু একটু কাদা লাগানো দোষের না। এবারে নির্বাচনে যোগ দিবে নাকি আমাদের হাঙ্গামায়? সিউরিটি দিচ্ছি, ফুললি স্যাটিসফাইড হবে। শাহাদ ট্রেডমিলে উঠতে উঠতে বলল, না রে ভাই, নিজের দলের বহু শত্রু আছে, এবার নির্বাচনে শ্বাস ফেলার সময় পাবো না।
শাহাদ কফি শেষ করে জিম থেকে বেরিয়ে এলো। ঘরে গিয়ে একটা লম্বা শাওয়ার নেবে। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো এমদাদ খান ঢুকছে। তার পিছু পিছু কয়েকটা লাগেজ নিয়ে ঢুকছে ড্রাইভার। চাচাকে এতদিন পর দেখে শাহাদের মুখে হাসি ফুটে উঠল। এমদাদ খান আদরের ভাতিজাকে দেখে দুহাত দুদিকে ছড়িয়ে বললেন, মাই বয়, হাউ আর ইউ? শাহাদ এমদাদ খানকে হাক করল। এমদাদ খান শাহাদের কাঁধ ঝাঁকিয়ে বলল, বিয়ে করে ফেলেছিস? তাহলে আই এম প্রাউড অফ ইউ মাই বয়। তোর বিয়েতে না থাকার জন্য সরি। বৌমা কোথায়? ডাক তাকে একটু দেখি। শাহাদ গলা উঁচিয়ে তার চাচি আর কুহুকে ডাকলো। রাফা রিদি এমদাদ খানের গলায় আওয়াজ পেয়ে দৌড়ে নিচে নামলো। দুজনেই গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। একে একে পরিবারের সবার সাথে দেখা হলো এমদাদ খানের। এমদাদ খান কুহুর সালামের জবাব দিয়ে লাগেজ খুলে রেপিং পেপারে মোড়ানো একটা বড় বক্স দিল কুহুর হাতে। দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো আমি জানি না, তাই আমি কিছু শাড়ি গহনা কিনেছি তোমার জন্য। এগুলো সব তোমার। কুহু ধন্যবাদ দিল এমদাদ খানকে। রাফা রিদি দুজনেই মায়না ধরলো তাদের জন্য কি কি এনেছে তা দেখানোর জন্য। এমদাদ খান পরিবারের সবার জন্য যা যা এনেছেন সব খুলে সবাইকে দিলেন। একটা সময় পর পরিবারের সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসলো। বিশাল বড় টেবিল ঘিরে সবাই খেতে বসলো। সবাই খেতে খেতে বিভিন্ন আলোচনায় মগ্ন হলো। এমদাদ খান বড় ভাই আশফাক খান আর বাবা আব্দুল গাফফারকে বিদেশে ব্যবসায়ী অবস্থার বর্ণনা করলো। পুরুষরা কাজে বেরিয়ে যাবে বলে পুরুষদের খাইয়ে তারপর বাড়ির বউরা খেতে বসে। বাড়ির পুরুষরা তাদেরকে একসাথে খেতে বসতে বললেও তারা বসে না, কারণ এমন অনেক বাড়ি যখন একসাথে খেতে বসেছে তখনই এটা ওটা ঝামেলা হয়েছে। এই জন্য ওদের বিদায় করে দিয়ে তারপর ওরা নির্ঝঞ্ঝাট হয়ে খেতে বসে। কুসুমা বেগম বসে থেকে সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা, কোনো কমতি থাকলো কিনা তার তদারকি করে। এটা তার বহুদিনের অভ্যাস। এরপর তিনি বাড়ির বউদের নিয়ে খেতে বসেন। বাড়ির বউদের ছাড়া তিনি খেতে পারেন না। খাওয়ার সময় কুলসুমা বেগমের নির্দেশে কুহু শাহাদ সহ বাকি সবাইকে একবার সার্ভ করে দিল। সবাই খেতে শুরু করলে কুলসুমা বেগম শাহাদকে বলল, বউটা না খেয়ে দাঁড়িয়ে আছে আর তুই গান্ডে পিণ্ডে খাচ্ছিস। বউটাকে ডেকেও তো একটু খাওয়াতে পারিস নাকি? শাহাদ এমন কথা শুনে বিমূঢ় দৃষ্টিতে তাকালো সবার দিকে। তার তো খুব ইচ্ছা হচ্ছিল কুহুর সাথে খেতে বসতে, কিন্তু গুরুজনদের সামনে তা করতে পারেনি। সে একবার কুহুর দিকে তাকালো। কুহু লজ্জায় তার চোখ উপরে তুলছে না। কুলসুমা বেগম ডাকলেন কুহুকে, নাতবো তুমি আসো তো, তোমাকে একটু খাইয়ে দিক। কাণ্ডহীন হয়েছে আমার নাতি, একদম তার দাদার মতো। আব্দুল গাফফার খান মুখে মাত্র রুটি তুলেছেন। স্ত্রীর এমন কথা শুনে রুটি চিবানো খুব কঠিন মনে হলো তার কাছে। রাহাত শাহাদের মুখোমুখি বসেছিল। সে মুচকি আসছে। কুহু ধীর পায়ে গিয়ে এসে শাহাদের চেয়ারের পাশে দাঁড়ালো। শাহাদ তার প্লেটে থাকা বিফ স্টিক থেকে একটু কেটে কাঁটা চামচে নিয়ে কুহুর দিকে বাড়িয়ে দিল। কুহু একটু ইতস্তত করে মুখ বাড়িয়ে খেয়ে নিল। কুসুমা বেগম নাক সিটকে বললেন, কি এক কাঁটা চামচ দিয়ে খাওয়া শিখছিস? হাতে ভাত মাখিয়ে বউকে খাওয়ানোর মর্ম কি বুঝবি? শাহাদ কথা বলল না। তাদের সাথে কথা বলে সে পারবে না। কুসুমা বেগম পাশে বসা রাহাতের মা হামিদা বেগমের সাথে আজকালকার ছেলে মেয়েদের নিয়ে আফসোস করতে লাগলেন। রাহাত সবকিছু দেখে শুনে দাদি শাশুড়ির মন পেতে আনিশাকে তুলে খাওয়ানোর সিদ্ধান্ত নিল। নিজের হাতে পরোটা ছিঁড়ে মাংস নিল হাতে। আনিশাকে চোখের ইশারায় ডাকলো। আনিশা ইশারা বুঝে রাহাতের চেয়ারের পাশে এসে দাঁড়ালো। রাহাত আনিশাকে ইশারা করে হা করতে বলল। আনিশা রাহাতের হাতে পরোটা মাংস দিয়ে লাজুক হেসে হা করলো। রাহাত হাত বাড়িয়ে দিল আনিশার দিকে। তখনই চোখ পড়ল আশফাক খানের দিকে। আশফাক খান খাবার টেবিলে বসে তাদের দিকে ভ্রুকুচকে জহুরি চোখে তাকিয়ে আছে। শ্বশুর আব্বার এমন দৃষ্টি দেখে রাহাতের মুখের হাসি মিলিয়ে গেল। আনিশার হা করা মুখের কাছ থেকে হাত সরিয়ে আনলো। পরে কি ভেবে আবারও হাত এগিয়ে নিল খাওয়াতে। আশফাক খানের দিকে তাকিয়ে আবারও হাত সরিয়ে আনলো। আশফাক খান ধমকে সুরে গম গম করে বলে উঠলেন, মেয়েটা কখন থেকে হা করে আছে, খাবারটা দিচ্ছিস না কেন? সকলের দৃষ্টি ঘুরে গেল রাহাতের দিকে। রাহাত হতচকিত হয়ে হাতের খাবারটা আনিশার মুখে দিয়ে দিল। আনিশা রাহাতের দিকে হতাশ চোখে তাকিয়ে মুখ নাড়িয়ে খাবারটা চিবাতে লাগলো। রাহাতের বাবা নাজিম উদ্দিন ছেলের নির্বুদ্ধিতায় যার পরনায় বিরক্ত হলেন। শাহাদ তার মুখোমুখি বসা রাহাতের দিকে তাকিয়ে গাজালা হাসি দিল। রাহাতের মুখটা এমনি বাংলার পাঁচের মতো হয়েছিল। শাহাদের হাসি দেখে এবার তার বক্ষ তালু অবধি চলে গেল। খাওয়া শেষে কুহু ঘরে আসলো। শাহাদ সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে।
বিয়ের এই কয়টা দিন তাকে সব রকমের কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে। কুহুকে দেখে জিজ্ঞেস করলো, হানিমুনে কোথায় যেতে চাও? আকস্মিক প্রশ্নে কুহু হকচকিয়ে গেল। হানিমুনের কথা শুনে কিছুটা লজ্জা পেল। লজ্জার রেশ কাটিয়ে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে। তোমার কোনো পছন্দ নেই? কুহু ঠোঁট কামড়ালো, উত্তর দিল, সাগর দেখতে যাই। শাহাদ মৃদু হাসলো, অর্থাৎ সেও এটাই চায়। মাথা নাড়িয়ে বলল, কাল সকালে রেডি থেকো, তবে কাল আমাদের ফ্লাইট। সকাল সকাল উঠে রেডি হওয়া শুরু করলেও পুরোপুরি রেডি হতে অনেকক্ষণ লেগে গেল। শাহাদ নিজে রেডি হয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেল, কিন্তু কুহুর আর রেডি হওয়া হলো না। আনিশা আর রাফা তাকে পুরোটা সময় ধরেই সাহায্য করলো। আনিশা কুহুর লাগেজ গুছিয়ে দিল, তারপর কুহুকে রেডি হতেই সাহায্য করলো। শাহাদ অপেক্ষা করতে করতে কয়েকবার মালাকে দিয়ে ডাক পাঠালো। বেশি দেরি হলে ফ্লাইট মিস করার সম্ভাবনা আছে। লাগেজগুলো আগেই নিচে পাঠিয়ে দেওয়া হলো। শাহাদ গাড়ির পিছনে সব তুলে দিল। কুহুকে নিয়ে আনিশা বাইরে বেরিয়ে আসলো। কুহু আজ একটা গাউন পরেছে। আসার সময় বাড়ির বড়দের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। বাড়ির বড়রা সদর দরজায় দাঁড়িয়ে আছে তাদের যাওয়া দেখার জন্য। শাহাদ সবকিছু ঠিকঠাক কাছে কিনা শিওর হয়ে নিল। এমন সময় রাহাত এসে কাঁধ পেঁচিয়ে ধরলো শাহাদের। ষড়যন্ত্র করার মতো করে ফিসফিস করে বলল, হানিমুন মানে হচ্ছে মধুচন্দ্রিমা, চাঁদ তো সাথে করে নিয়ে যাচ্ছ, মধুর ব্যাপারটা হলেই হয়। শাহাদ রাহাতের হাত সরিয়ে দিল। রাহাত অসভ্যের মতো একটা হাসি দিল। শাহাদের চোখ পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা কুহু আর আনিশার দিকে। আনিশা কুহুর কানের কাছে কিসব ফুসুর ফাসুর করছে। কুহু মাটির দিকে তাকিয়ে থেকে স্তম্ভিত হয়ে সেসব শুনছে। শাহাদ কুহুর মুখ দেখেই বুঝতে পারলো কিসব কথা চলছে। সেই সব থেকে নিস্তার পাওয়ার জন্য তাড়া দিল গাড়িতে ওঠার। কুহু ছুটে এসে শাহাদের খুলে রাখা দরজা দিয়ে এক প্রকার লাফিয়ে গাড়িতে উঠে পড়ল। শাহাদ দরজা লাগিয়ে অপর পাশ দিয়ে ওঠার সময় রাহাত হাত উঁচিয়ে গলা ছেড়ে বলল, শালা ভাই, মধু আর চাঁদ দুটোই কিন্তু তোমার আয়ত্তে। শাহাদ রাহাতের দিকে বিব্রত হয়ে একবার তাকালো। রাহাত চোখ মারল। তার পাশে দাঁড়িয়ে আনিশা মুখে হাত চেপে হাসছে। শাহাদ দ্রুত গাড়িতে উঠে বসলো। এখানে থাকা আর নিরাপদ মনে করলো না। গাড়িতে উঠে দেখতে পেল কুহু ফোনে কথা বলছে। গাড়ি ছেড়ে দিল। গন্তব্য এয়ারপোর্ট। কুহু ফোনে কথা শেষ করলো। শাহাদ প্রশ্ন করলো, বাসায় কথা বলছিলে? কুহু মাথা নাড়ল, মুখে বলল, বাবা মাকে বলেছি ফিরে এসে ওদের সাথে দেখা করতে যাব। শাহাদ মাথা নাড়িয়ে সাই জানালো। খুব তাড়াতাড়ি হানিমুন প্ল্যান করায় কুহুর বাবা মায়ের সাথে দেখা করে যেতে পারেননি। ফিরে এসে না হয় যাওয়া যাবে। প্লেনে করে দীর্ঘ জার্নির পর এয়ারপোর্টে এসে নামলো ওরা। চারদিকে একটা সন্ধ্যা সন্ধ্যা ভাব বিরাজ করছে। চারপাশটা কুহুর বেশ অপরিচিত লাগলো, সাথে মানুষগুলো। ওদের জন্য ঠিক করা গাড়ি চলে এলে শাহাদ ড্রাইভারকে তাদের লাগেজগুলো বুঝিয়ে দিয়ে এলো। এসে একটা রুমাল দিয়ে কুহুর চোখ বেঁধে দিল। কুহু চমকে জিজ্ঞেস করলো, চোখ বাঁধছেন কেন? যেখানে যাচ্ছি সেখানে গেলে খুলে দিব। কুহুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওকে নিয়ে গাড়িতে উঠে বসলো শাহাদ। কুহু যাওয়ার পথে গাড়ির বাইরে থেকে অনেক শোরগোল শুনতে পেল। বিভিন্ন বাজনা এবং গান কানে এলো। সে বুঝতে পারলো আশেপাশে কোথাও স্ট্রিট প্রোগ্রাম হচ্ছে। পুরো রাস্তা অতিক্রম করার সময়ই এরকম বিভিন্ন স্ট্রিট প্রোগ্রামের আওয়াজ পেল। আস্তে আস্তে আওয়াজ ক্ষীণ হয়ে এলো। গাড়ি এসে থামলো কিছুটা নির্জন জায়গায়। কুহুকে হাত ধরে শাহাদ বের করে আনলো গাড়ি থেকে। কুহু গায়ে ঠান্ডা বাতাসের ছোঁয়া অনুভব করলো। শাহাদ কোনো কিছু না বলেই কুহুকে কোলে তুলে নিল। কুহু ভয় পেয়ে গলা জড়িয়ে ধরলো শাহাদের। কুহুর ভয় পাওয়া দেখে শাহাদ স্মিত হাসলো। একটা সময় কুহুকে নামিয়ে এক জায়গায় বসালো। এর কিছুক্ষণ পরেই ইঞ্জিনের শব্দ শুনতে পেল কুহু। দুলুনি অনুভব করলো, আর তারপরেই পানির আওয়াজ, অর্থাৎ তারা কোনো জাহাজে আছে। প্রায় 10 মিনিট যাওয়ার পর শাহাদ কুহুর হাত ধরে টেনে দাঁড় করালো। নিজের কাছাকাছি নিয়ে এসে চোখের বাঁধন খুলে দিল। কুহু অনেকক্ষণ পর চোখ খোলা পেয়ে পিটপিট করে তাকালো। প্রথমে কিছু বুঝতে পারল না। আস্তে আস্তে সামনের দৃশ্য স্পষ্ট হলো। কুহুর চোখে মুখে আনন্দময় বিস্ময় ছেয়ে গেল। শাহাদ কুহুর কানের কাছে মুখ নিয়ে বলল, ভেবেছিলাম একেবারে গন্তব্যে গিয়ে চোখ খুলে দিব, কিন্তু এখন মনে হলো এই সুন্দর দৃশ্য তোমার দেখা উচিত। কুহু এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখল চারপাশে বিশাল সাগর। সন্ধ্যার আলোতে সাগরের পানি দেখতে কালো লাগছে, কিন্তু আলো পড়ে পানি চিকচিক করছে। সাগরের এদিক ওদিক আরো অনেক জাহাজ আর ছোট ছোট ইট ছড়িয়ে ছিটিয়ে আছে। কুহু শাহাদের দিকে তাকালো। তারা একটা ছোট সাইজের ইয়টে আছে। শাহাদ ইয়টটা চালাচ্ছে, তার দৃষ্টি সামনের দিকে। কুহু শাহাদের কাছাকাছি দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, কোথায় আছি আমরা?
সাহাদ ইয়োরটার গতি কমিয়ে দিল, সামনের দিকে তাকিয়ে উত্তর দিল, ব্রাজিলে। একটু আগে রিও শহর পিছনে ফেলে এসেছি আমরা। কুহু চমকালো, ওরা বাংলাদেশ থেকে এত দূরে? অবশ্য লং ফ্লাইটে যখন ছিল তখনই বুঝেছিল যে তারা দেশের বাইরে কোথাও যাচ্ছে। কুহু পিছনে তাকালো, পিছনে আলোক সজ্জল রিও ডি জেনেরিও শহর। ব্রাজিলের দ্বিতীয় রাজধানী বলা হয় যে শহরকে। সাহাদ ইয়োরটাকে নিয়ন্ত্রণে রেখে কুহুকে আরেকটু কাছে আনলো। কুহুর পিছনে দাঁড়িয়ে কুহুর হাত নিজের হাতে নিয়ে উঁচু করে একদিকে তাক করলো, বলল, ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, আমরা এখন সেখানেই যাচ্ছি। সেখানে আমাদের জন্য রিসর্ট বুক করা হয়েছে। এটা চাচুর পক্ষ থেকে গিফট, বিয়েতে আসতে পারিনি সেজন্য। চাচু আসেনি কেন? সাহাদ কুহুর হাত ছেড়ে দিল, ইয়োটের গতি বাড়িয়ে দিয়ে বলল, বাবা আমাদের সমস্ত ব্যবসার দায়িত্ব চাচ্চুর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। চাচ্চুকে তাই মাঝে মাঝে ব্যবসার কাজে বিদেশে যেতে হয় অনেক দিনের জন্য। আমাদের বিয়ের সময় অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ চলছিল, সেটা রেখে আসা অসম্ভব ছিল। বিয়ের ডেট পিছানোর কথা বললে চাচ্চুই না করে। এরপর প্রজেক্টের কাজ শেষ করে চাচ্চু দেশে ফিরেছে। কুহু দৃষ্টি দিল স্পষ্ট হয়ে আসা দ্বীপটার দিকে। নির্জন দ্বীপ, তার পাশে টিম করে কিছু আলো জ্বলছে। আশেপাশে আরো কিছু দ্বীপ দেখা যাচ্ছে, ওগুলোতেও এরকম আলো। আস্তে আস্তে ইয়োরটা এসে দ্বীপের কাছে ভিড়ল। ছোট্ট একটা জেটি আছে, সেখানেই সাহাদ ইয়োরটা থামালো। কুহুকে হাত ধরে ইয়োর থেকে নামিয়ে লাগেজগুলো নামালো সাহাদ। তারপর কিছুটা হেঁটে একটা সাগরের তীরে একটা কটেজের সামনে এলো। কটেজের মধ্যবয়স্ক কেয়ারটেকার আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছিল। সাহাদকে দেখে বিনীত হেসে স্বাগতম জানালো। কটেজের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে তিনি বিদায় নিলেন। সাহাদ কুহুকে নিয়ে কটেজের ভিতর প্রবেশ করল। কটেজটা পুরোটা কাঠের তৈরি। কাঠের মেঝে, কাঠের দেয়াল, বড় কাচের জানালা, যেখান থেকে সাগর দেখা যায়। কুহু বিস্ময় নিয়ে কটেজটা দেখল। একটা লিভিং রুম সহ কিচেন, তারপর বেডরুমের সাথে লাগোয়া বড় ওয়াশরুম। সাহাদ বেডরুমে এসে লাগেজ দুটো নামিয়ে রাখলো। কুহু বেডরুমে এসে আনন্দে চাপাসরে চিৎকার করে উঠল। বেডরুমের এক পাশে ছাদ পর্যন্ত বড় কাচের দরজা, অর্থাৎ পুরো দেয়ালটাই কাচের। সেখান থেকে সাগরের তীর মাত্র কয়েক পায়ের দূরত্ব। চাইলেই দরজা খুলে সাগরে নেমে যাওয়া যাবে। কুহু অস্থির পায়ে ঘরের এদিক থেকে ওদিক যেতে লাগলো। সাহাদ বুকে দুহাত ভাঁজ করে দেয়াল হেলান দিয়ে কুহুর আনন্দ দেখছে। কুহু আবিষ্কার করলো বেডরুমের অপর পাশে একটা সুইমিং পুল আছে, সেখান থেকে সাগর দেখা যায়। কুহু, সুইমিং পুলটার পিছনেই রয়েছে একটা ছোট পাহাড়, সেখান থেকে শব্দ করে ঝর্ণা গড়িয়ে পড়ছে। রাতে নিস্তব্ধতায় সেই আওয়াজ আরো প্রখর শোনালো। সাহাদ তার নিজের লাগেজটা নিচু টেবিলটার উপর তুলল। নিজের জামা কাপড় বের করে লাগেজ খুলে সে ভেবাচেকা খেয়ে গেল। মুখ থেকে বেরিয়ে এলো, এগুলো কি? সাহাদ একটা কাপড় হাত দিয়ে উপরে তুলে ধরল, একটা ফিনফিনে পাতলা নাইটি। কুহু সাহাদের কথা শুনে সাহাদের দিকে ফিরে দেখলো সাহাদ একটা নাইটি ধরে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কুহু দৌড়ে সাহাদের কাছে এলো। লাগেজে তাকিয়ে কুহুর চোখ কপালে উঠল। এটা তো তার লাগেজ। লাগেজের ভেতরে জামা কাপড়ের উপরে নাইটি সহ বিভিন্ন ছোট ছোট কাপড় রাখা, নিশ্চয়ই আনিশার কাজ। সাহাদ এমন একটা লুক নিয়ে কুহুর দিকে তাকালো যার অর্থ হলো, এগুলো কি তোমার? কুহু ছোঁ মেরে সাহাদের কাছ থেকে জিনিসটা নিয়ে লাগেজে ঢুকিয়ে লাগেজটা লাগিয়ে ফেললো। বিব্রত কণ্ঠে বলল, এটা আমার লাগেজ, আপনারটা ওইটা, দুটো সেম দেখতে, তাই আপনার ভুল হয়েছে। সাহাদ রোবটের মতো গিয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসে নিজের লাগেজটা খুলল। এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সাহাদ চলে যেতেই কুহু ধপাস করে লাগেজের পাশে টেবিলের উপর বসে পড়ল। আনিশা এমন কাজ করবে জানলে কিছুতেই আনিশাকে লাগেজ গোছাতে দিত না। কুহু বেডের দিকে তাকালো। বিশাল বড় কাঠের বেড, বেডের চার কোণায় চারটা কাঠের স্ট্যান্ড, সেগুলোর সাথে বেডের উপর দিয়ে আরো চারটি স্ট্যান্ড জুড়ে দেওয়া হয়েছে, সেগুলোই সাদা পাতলা পর্দা টানানো। খুব সুন্দর করে সেগুলো স্ট্যান্ডের সাথে সেট করা। বেডের চাদর আর বালিশের কভার ক্রিম কালারের, চাদরের উপর গোলাপের পাপড়ি দিয়ে লাভ চিহ্ন আঁকা। কুহুর কিছুটা লজ্জা লাগলো। এরকম নির্জন দ্বীপে এরকম একটা কটেজে সাহাদের সাথে সে হানিমুন করতে এসেছে। সাহাদ ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তার পরনে হাফ হাতা হালকা ব্লু কালারের শার্ট আর 3/4 প্যান্ট। কুহুকে উদ্দেশ্য করে বলল, ফ্রেশ হয়ে নাও, ভাবছি ডিনারটা সাগরের তীরেই করব, ক্যান্ডেল লাইট ডিনার, তুমি কি বলো? কুহু এদিক ওদিক একটু তাকালো। আগের ঘটনা নিয়ে বিব্রত ভাবটা এখনো কাটেনি। কিছুটা ভেবে উত্তর দিল,
আমাকে তাহলে একটু রেডি হতে হবে। শাহাদ হাসলো, দুহাত পকেটে গুজে কুহুর কাছাকাছি এসে দাঁড়ালো। কুহুর দিকে ঘাড় ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, ঠিক আছে, তবে নো মেকআপ, ওকে? আর আমাকে বেশিক্ষণ অপেক্ষা করাবেন না মিসেস শাহাদ। একটা প্রাণকারা হাসি দিয়ে শাহাদ লিভিং রুমে চলে গেল। কুহু কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, আর বুকের বাপাসটা ডিপ ডিপ করছে। লজ্জা মিশ্রিত অনুভূতিরা মস্তিষ্কের আনাচে কানাচে আসন্ন ঘটনার সংকেত দিচ্ছে। কুহু চাইলেও তা এড়িয়ে যেতে পারছে না। এমন অনুভূতি নিয়েই কুহু ওয়াশরুমে গেল। চমৎকার ওয়াশরুম, সাইজে একটা রুমের সমান। এক পাশে টয়লেট, অন্য পাশে কাচ ঘেরা শাওয়ার নেওয়ার জায়গা, একটা বাথটাব আছে, পাশে একটা বেসিন, একটা ডিভানের মতো দেখতে বসার জায়গা, অনেক সুন্দর করে সাজানো। কুহুর বেশ লাগলো। সে ফ্রেশ হয়ে খুব সুন্দর করে শাড়ি পরলো। শাড়ির রং কালো। হালকা সাজলো। শাহাদ মেকআপ নিতে না করেছে, তাই মেকআপ নেইনি। শাড়ির সাথে ম্যাচ করে কালো পাথরের হালকা গয়না পরলো। হাত ভর্তি পরলো কাচের চুড়ি। চুলগুলো ছেড়ে দিয়ে পারফিউম মাখলো। ব্যাস তৈরি সে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো কাচের দরজার ওপাশে শাহাদকে দেখা যাচ্ছে। সে ডিনারের টেবিলে মোম জ্বালাচ্ছে। একটু দূরেই শব্দ করে সাগরের পানি আছড়ে পড়ছে তীরে। সাগরের ঢেউ দেখতে দেখতে ডিনার করবে তারা। শাহাদ মোম জ্বালিয়ে কুহুকে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলো। নিজের স্ত্রীকে এমন রূপে দেখে যে কোনো পুরুষেরই মস্তিষ্ক উলটপালট হয়ে যাওয়ার কথা। শাহাদও তার ব্যতিক্রম নয়। সে কাচের দরজা পেরিয়ে কুহুর সামনে এসে দাঁড়ালো। শান্ত চোখে কুহুর দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। কুহু শাহাদের দিকে আর চোখে তাকালো। শাহাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। শাহাদের এই দৃষ্টি দেখলে তার মন প্রাণে ঝড় বয়ে যায়। সে আরেকবার চোখ তুলে তাকালো। শাহাদ এখনো তাকিয়ে আছে। আশ্চর্য, এই লোক কি পান করেছে যে আর চোখ সরাবে না? চোখের পাতাও কি ফেলবে না নাকি? শাহাদ কুহুকে ভালো করে পর্যবেক্ষণ করলো। কানের দুল থেকে শুরু করে হাতের চুড়ি, চোখের পাপড়ি কিছুই বাদ দিল না। দেখা শেষ করে ফিসফিসিয়ে বলল, মাই বিউটিফুল ওয়াইফ। তারপর হাত মেলে দিল কুহুর দিকে। কুহু শাহাদের হাতে হাত রাখলো। শাহাদ তার পুরুষালী হাতে কুহুর নরম হাত আঁকড়ে ধরলো। ডিনার টেবিলের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই শাহাদের পকেটে থাকা ফোনটা শব্দ করে বেজে উঠল। এখানে আসার পর কটেজের কেয়ারটেকারের কাছ থেকে সিম নিয়েছে বাংলাদেশে যোগাযোগ রাখার জন্য। সিম পেয়েই সে দেশে কল করে তাদের পৌঁছে যাওয়ার খবর দিয়ে দেয়। শাহাদ পকেট থেকে ফোন বের করে দেখল, বাংলাদেশি নাম্বার। কুহুর হাত ধরে রেখেই ফোনটার কানে ধরল। ফোন কানে ধরার কিছু মুহূর্ত পরই তার ভ্রু দুটো কুঁচকে গেল। কিছুক্ষণের ব্যবধানে ছোঁয়াল শক্ত হয়ে গেল। কুহুর হাত ছেড়ে দিয়ে কাচের দরজা দিয়ে বের হয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। শাহাদ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলল। তারপর ফোন পকেটে রেখে ঘরের ভিতরে ঢুকলো। চোখে মুখে চিন্তার ভাব স্পষ্ট। কুহুর সামনে এসে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস ফেলল। কুহুর ডান হাতটা নিজের হাতে নিল। কুহুর চোখে চোখ রেখে নরম স্বরে বলল, আমি যদি আর 1 ঘন্টা পরে এসে তোমার সাথে ডিনারে যোগ দেই তাহলে কি তুমি রাগ করবে? শাহাদের কণ্ঠে অনুনয়। আকুল নয়নে আগ্রহ ভরে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহুর উত্তরের অপেক্ষা করছে, যেন কুহুর হ্যাঁ বা না উত্তরেই শাহাদের জীবন মরণ নির্ভর করছে। কুহু কিছুক্ষণ নীরব হয়ে শাহাদের দিকে তাকিয়ে রইল। শাহাদ অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে। কুহুর খুব মায়া লাগলো। সে ঘাড় নাড়িয়ে বলল, না, আমি রাগ করব না। শাহাদের চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। মৃদু হেসে বলল, থ্যাঙ্কস, আমি আর 1 ঘন্টা পরেই আসছি, অপেক্ষা করো কেমন? শাহাদ নিজের ল্যাপটপ নিয়ে লিভিং রুমে চলে এলো। সোফায় বসে সামনের টেবিলে ল্যাপটপটা রাখলো। তারপর ল্যাপটপে কাজ করতে লাগলো। কুহু একবার বেডরুমে দরজার আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে দেখলো শাহাদকে। শাহাদ কানে মাইক্রোফোন লাগিয়ে কিসব বলছে আর ল্যাপটপে আঙ্গুল চালাচ্ছে। চোখে মুখে শান্ত ভাব থাকলেও তার অস্থিরতা বোঝা যাচ্ছে। কুহু চলে এলো। ঘরময় হাঁটতে হাঁটতে 1 ঘন্টা কিভাবে কাটানো যায় সেটাই চিন্তা করতে লাগলো। সে একবার পুল সাইডে গিয়ে সামনের ছোট পাহাড়টার ঝর্ণাটার দিকে তাকিয়ে থাকলো। ঝর্ণাটা এখান থেকে বেশ দূরে, কিন্তু মনে হয় কাছে, চাইলেই ছুঁয়ে দেখা যাবে, চাইলেই ছুঁয়ে দেয়া যাবে। কুহু কিছুক্ষণ পুল সাইডে এদিক ওদিক ঘুরলো। শাহাদকে নিয়ে বিভিন্ন কথা চিন্তা করলো। লজ্জায় রাঙা হয়ে নিজেই নিজের মুখ হাতের ভাঁজে লুকিয়ে ফেললো। তারপর ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো। বাংলা সিনেমার নায়িকাদের মতো বিভিন্নভাবে ঢং করলো। ডিনার টেবিলে কিভাবে হাসবে, কিভাবে হাসলে দেখতে ভালো লাগবে সেটাও প্র্যাকটিস করে নিল।
নিজেকে একটু আকর্ষণীয় দেখাতে শাড়ির আঁচলটা একটু নিচে নামিয়ে আনলো, তারপরেই আবার লজ্জা পেয়ে তুলে দিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বেহায়া মেয়ে। ঘরের দিকে তাকিয়ে দেখলো সবে 20 মিনিট কেটেছে। আবারও দরজার আড়ালে দাঁড়িয়ে একটু উকি দিয়ে লিভিং রুমে বসা শাহাদের দিকে তাকালো। শাহাদ আগের মতোই বসে আছে। তার সামনের টেবিলে কয়েকটা তরল পানীয়ের ক্যান রাখা, বোধহয় কোল্ড ড্রিঙ্ক। শাহাদ দুহাত জোর করে বসে এক ধ্যানে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। কুহু আর দাঁড়ালো না, চলে এলো ঘরের ভিতর। বাইরে সাজিয়ে রাখা ডিনার টেবিলটার কাছে এলো। সামনাসামনি দুটো চেয়ার রাখা। কুহু সময় কাটানোর জন্য একবার করে দুটো চেয়ারেই বসলো। টেবিলের উপর রাখা খাবারের প্লেটগুলো নেড়ে চেড়ে ঠিকঠাক করলো। জ্বালিয়ে রাখা মোমবাতিগুলোকে খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আসছে মোমবাতিগুলো থেকে, একদম মন মাতানো ঘ্রাণ। শীতল হাওয়ায় মোমবাতিগুলোর শিখা নড়ছে। কুহু উঠে পড়লো, এগিয়ে গেল সমুদ্রের দিকে। একটুখানি গিয়েই থেমে গেল। আর দু এক পা গেলেই সমুদ্রের ঢেউ এসে আশ্রে পড়বে তার পায়ে। কুহুর খুব ইচ্ছা হলো শাহাদকে নিয়ে সমুদ্রের পানিতে পা ভিজাতে। শাহাদের চোয়াল শক্ত হচ্ছে ক্রমশই, ক্রোধে নিঃশ্বাস ঘন হচ্ছে। তাদের দলীয় ওয়েবসাইট হ্যাক করা হয়েছে, সেখান থেকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। শাহাদ বেশ বুঝতে পারছে এরপরে টার্গেট হচ্ছে তাদের জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্টটাই আসল টার্গেট। ওয়েবসাইট হ্যাক করে ওদেরকে ব্যস্ত রাখবে, আর এই ফাঁকে জিমেইল হ্যাক করবে। এতে করে বিভিন্ন খুঁটিনাটি বিষয়সহ অনেক সিক্রেটও হ্যাকারদের হাতে চলে যাবে। শাহাদ মাইক্রোফোনটা মুখের কাছে এনে বলল, আর 5 মিনিটের মাঝে জিমেইল সিকিউর না করতে পারলে ওদের হাতে চলে যাবে। ওপাশ থেকে রাহাত উত্তর দিল, এত তাড়াতাড়ি সম্ভব না। শাহাদ চোখ বন্ধ করে ফেলল। মাইক্রোফোনটা টেবিলের উপর শব্দ করে রেখে উঠে দাঁড়িয়ে পড়ল। হেঁটে গিয়ে সোফার পিছনে দাঁড়ালো। বড় বড় করে শ্বাস নিল। দলীয় সাইবার টিমকে কাজে লাগানো হয়েছে, এমনকি বাইরে থেকেও সাইবার এক্সপার্ট আনা হয়েছে। তারপরেও ওয়েবসাইট এখনো উদ্ধার করা যায়নি। শাহাদ এক টানে পরনের শার্টটা খুলে ফেলল, ছুড়ে দিল ফ্লোরে। নির্বাহী হেঁটে লিভিং রুমের কাছে দরজার সামনে দাঁড়ালো। সামনে গর্জন করা সমুদ্রের দিকে তাকিয়ে কোমরে 2 হাত রেখে বড় বড় শ্বাস ফেলল। নিজেকে কিছুটা শান্ত করে আবারও এসে বসলো ল্যাপটপের সামনে। টেবিল থেকে মাইক্রোফোনটা তুলে কানে লাগালো। 1 ঘন্টা পর কুহু এসে আবারও উকি দিল। শার্টলেস শাহাদকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল। শাহাদ 2 হাত থুতনিতে ঠেকিয়ে বসে আছে, যার কারণে হাতের পেশিগুলো আরো বেশি ফুলে আছে। মুখভঙ্গি কঠিন, চোয়াল শক্ত হয়ে আছে। চোয়াল টান টান হয়ে থাকার কারণে খোঁচা খোঁচা দাড়িগুলো আরো বেশি দৃশ্যমান দেখাচ্ছে। কুহুর ইচ্ছা হলো শাহাদকে একবার ডাক দিতে, ডেকে বলতে, কিন্তু শাহাদের সিরিয়াস মুড দেখে কিছু বলতে ইচ্ছে হলো না। নিশ্চয়ই কোথাও কোনো ঝামেলা হয়েছে। 1 ঘন্টা হয়ে গেছে। কুহু গভীর নয়নে কিছুক্ষণ শাহাদের দিকে তাকিয়ে থেকে ঘরে চলে এলো। কাচের দরজার ওপাশে ডিনার টেবিলটার দিকে নজর পড়ল। কুহুর 2 চোখ অভিমানে ভরে উঠল। জোরে জোরে পা চালিয়ে ডিনার টেবিলের কাছে গিয়ে ফু দিয়ে সবগুলো ক্যান্ডেল নিভিয়ে দিল। টেবিলের উপর জুস ভর্তি একটা গ্লাস হাতে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ধাক্কা দিয়ে একটা চেয়ার উল্টে দিল। তারপর যেভাবে গিয়েছিল সেভাবে ঘরে চলে আসলো। ধবধবে সাদা বিছানার এক কোণায় বসলো। দ্রুত শ্বাস পড়ছে কুহুর। চোখের কোণায় কিছুটা পানি উকি দিচ্ছে। অভিমানে ভারী হয়ে আসছে হৃদয়। অভিমান ভরা চোখে ঘাড় গড়িয়ে বিছানার গোলাপের পাপড়ি দিয়ে আঁকা লাভ চিহ্নটার দিকে তাকালো। তারপর প্রচণ্ড আক্রোশে হাত দিয়ে এলোমেলো করে দিল লাভ চিহ্নটা। গোলাপের পাপড়িগুলো ছড়িয়ে গেল চারপাশে। কুহু নিজের উপর খুব রাগ হলো। তার আশেপাশে সবকিছুর উপরই রাগ হলো। সইতে না পেরে গোলাপের পাপড়িগুলোর উপর লুটিয়ে পড়লো। চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে পড়ে থাকলো। নাইমুর একটা চেয়ারে হেলান দিয়ে বসে চায়ে ভিজিয়ে পাউরুটি খাচ্ছে। 2 পা জোর করে একটা টেবিলের উপর তুলে দিয়েছে। পাউরুটি ভিজিয়ে মুখে দিয়ে এক চুমুক চা খেলো। তৃপ্তির একটা শব্দ করে বলল, জিমেল হ্যাক করতে আর কতক্ষণ? মিজান নাইমুরের কাছে এসে বলল, অ্যাটাক দিচ্ছে ভাই, কিন্তু ওরা মনে হয় সিকিউর করে ফেলেছে জিমেলটা। ওয়েবসাইটে তো এখনো উদ্ধার করতে পারলে না। জিমেল সিকিউর ফেলেছে, ভালো করে অ্যাটাক দে। তারপর গলা উঁচিয়ে সামনে বসে কাজ করা সাইবার এক্সপার্টগুলোকে বলল, সবাই ভালো করে অ্যাটাক দাও। যার অ্যাটাক জোরালো হবে সে যান নিয়ে ফিরতে পারবে, নয়তো সোজা কবরস্থান। সাইবার এক্সপার্ট ছেলেগুলোর কেউ কেউ ভয়ে কুকড়ে গেল। নাইমুর ওদের ভয় দেখে মিজানের দিকে তাকিয়ে বিশ্রী করে হাসল। সে বেশ মজা পেয়েছে।
হিসাম চৌধুরীর সাথে কাজ করে আরো বেশি মজা পাচ্ছে। হিসাম চৌধুরী কথার আগে টাকা ফেলে, বুদ্ধিও আছে বেশ। এই যে আজ সাইবার অ্যাটাকের বুদ্ধিটা সবটাই হিসাম চৌধুরীর। নাইমুর শুধু টাকা দিয়ে সাইবার এক্সপার্ট নিয়ে এসে অ্যাটাক দিয়েছে। হিসাম চৌধুরী নিজের দলের সাইবার টিমকেও এখানে জড়ায়নি, যাতে কেউ বুঝতে না পারে এর পিছনে কে আছে। নাইমুর আরেকটা পাউরুটি চুমালো চায়ের কাপে, আগ্রহ নিয়ে তাকালো ছেলেগুলোর কম্পিউটারের স্ক্রিনের দিকে। হ্যাকিং সম্পর্কে তার কোনো ধারণা নেই, কিন্তু কম্পিউটারের স্ক্রিনে থাকা বিভিন্ন লেখাগুলো তার দেখতে ভালো লাগছে। হিসাম তার ঘরের বারান্দায় চুপচাপ বসে আছে, তার দৃষ্টি বাইরে বাগানের দিকে। সকালবেলা বাগানে ফুটানো ফুল দেখতে ভালো লাগে। তৃপ্তি বারান্দায় এসে হিসামের পিছনে দাঁড়িয়ে চুলে হাত বুলালো। হিসাম তৃপ্তির একটা হাত টেনে নিজের হাতের মুঠোয় নিল, গভীর চুম্বন করলো তৃপ্তির হাতের উল্টো পিঠে। তৃপ্তি জিজ্ঞেস করলো, খাবে না? হিসাম খেয়েছে? তৃপ্তি একটা হতাশ শ্বাস ফেলে বলল, ওকে খাওয়ানো আর যুদ্ধ করা একই কথা, খাবার মুখে নিয়ে বসে থাকে। হিসাম হাসলো, তৃপ্তির হাত টেনে এনে তার কোলে বসালো। জিজ্ঞেস করলো, মা ছেলের যুদ্ধে জয় হয় কার? কার আবার? তোমার ছেলের। প্রতিদিনই খাবার অর্ধেক রেখে উঠে যায়। হিসাম চোখ বন্ধ করে তৃপ্তির কাঁধে মাথা ঠেকালো। তৃপ্তি হিসামের চুলে আলতো হাত বুলিয়ে বলল, কি দরকার ছিল ওদের ওয়েবসাইট হ্যাক করে অপপ্রচার চালানো? তুমি তো চাইলে নিজে পরিশ্রম করে নির্বাচন জিততে পারতে, ওদের পিছনে লাগার কি দরকার? হিসাম ওভাবে থেকেই বলল, দরকার আছে, এটা রাজনীতি। এখানে এক দল আরেক দলের পিছনে না লাগলে তো আর রাজনীতি হবে না, বিরোধী দলের কাজই এটা। মানুষের মন জয় করলে এমনি মানুষ ভোট দিবে, ওদের নামে অপপ্রচার চালানো কি ওদের ভোট তোমার হয়ে যাবে? আমার না হোক, ওদের তো ভোট কমলো। খান পরিবার বলে যে এত গলা ফাটায়, সেটা তো কমবে। মানুষ বুঝতে পেরেছে যে ওয়েবসাইট হ্যাক হয়েছে, তাই এসব অপপ্রচার ওদের উপর প্রভাব পড়বে না। হিসাম হালকা হেসে মাথা তুলে তৃপ্তির দিকে তাকালো, হাসি হাসি মুখে বলল, পড়বে। মানুষের মনে প্রভাব না পড়লেও তাদের অবচেতনে মনে পড়বে। এরপর খান পরিবারের চুল পরিমাণ খুঁত পেলেও সেটাকেই অনেক বড় করে দেখবে সবাই। আর একবার ওদের জিমেইল হ্যাক করতে পারলে ওদের সব সিক্রেট আমার হাতে চলে আসবে। তৃপ্তি স্বামীর মুখের দিকে তাকিয়ে আতঙ্ক অনুভব করলো, স্বামীকে হারিয়ে ফেলার আতঙ্ক। শুধু যে খান পরিবারের বিরোধী দল এমন তো না, আরও অনেক বিরোধী দল আছে, কিন্তু হিসাম অন্য দলগুলোর দিকে নজর না দিয়ে কেবল খান পরিবারের সাথেই শত্রুতায় লেগে আছে। এমনকি নিজের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও সে কোনো পরিকল্পনা করছে না। তার ধ্যান জ্ঞান জুড়ে আছে কিভাবে খান পরিবারের সর্বনাশ করবে। রাহাত হাত দিয়ে কয়েকবার চোখ ডলল, একটানা কম্পিউটারের দিকে তাকিয়ে থেকে তার চোখে ব্যথা করছে। আজ রাতের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, সকাল থেকেই গোছকাজ শুরু করে দিয়েছিল আনিশা। কিন্তু শেষের দিকে যখন দেখা গেল খান পরিবারের রাজনৈতিক দলীয় ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে, তখন রাহাতের থেকে যাওয়া ছাড়া উপায় ছিল না। শাহাদের অনুপস্থিতিতে রাহাতের সাহায্য খুবই প্রয়োজন ছিল, তাই তার মা বাবাকে পাঠিয়ে দিয়ে সে আনিশাকে নিয়ে থেকে গেছে। আশফাক খান দলের এই দুঃসময়ে কাছে নেই, ওনাকে একটা সেমিনারে ইমিডিয়েট যোগ দিতে হয়েছে। না গিয়ে উপায় ছিল না, তিনি রাহাতের হাতে সমস্ত দায়িত্ব দিয়ে গেছেন। আশফাক খান সহ শাহাদের ফেসবুক আইডি থেকে ওয়েবসাইট হ্যাক হওয়া নিয়ে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ বিভ্রান্ত না হয়। এই পুরোটা সময় শাহাদ তাদের সাথে লাইনেই আছে। ভোরের দিকে হ্যাক হয়েছিল তাদের ওয়েবসাইট। দলীয় সাইবার এক্সপার্টরা অনেক পরে জানতে পারে বিষয়টা। তারা যখন জেনেছে তখন অলরেডি ওয়েবসাইট হ্যাকারদের দখলে। প্রথম ব্যাপারটা নিজেরা হ্যান্ডেল করার চেষ্টা করেছে, কিন্তু যখন কোনো সুরাহা হচ্ছিল না তখনই শাহাদকে জানানো হয়েছে ব্যাপারটা। রাহাত পাশ থেকে কফির কাপটা তুলে নিয়ে চুমুক দিল। বাংলাদেশে এখন সকাল 9টার উপরে বাজে। শাহাদের ওইদিকে হয়তো এখন মাঝরাত পেরিয়ে গেছে। নিশ্চয়ই শাহাদ আর কুহুর একসাথে সময় কাটানোতে ব্যাঘাত ঘটিয়েছে এই ব্যাপারটা। রাহাতের খুব খারাপ লাগলো। এত সুন্দর একটা মুহূর্ত পাওয়ার কথা ছিল ওদের, কিন্তু এখন তাদের মাঝখানে হয়তো দেয়াল উঠে গেছে। শাহাদ 2 হাত দিয়ে চোখে মুখে কয়েকবার ঘষল। দীর্ঘ সময় ধরে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকার কারণে তার চোখে মুখে ক্লান্তি ভাব দেখা দিয়েছে। তার গায়ে কোনো শার্ট নেই, ছুঁড়ে ফেলা শার্টটা এখনো ফ্লোরে পড়ে আছে। দীর্ঘ চেষ্টার পর ওয়েবসাইট উদ্ধার করা গেছে।
তবে জিমেইল এখনও হ্যাক করার জন্য চেষ্টা করে যাচ্ছে হ্যাকাররা। ওয়েবসাইট উদ্ধার হয়ে যাওয়ায় সাইবার এক্সপার্টরা এখন পূর্ণ মনোযোগ জিমেইলে দিতে পারবে। শাহাদ লম্বা শ্বাস ফেলে সোফায় শরীর হেলিয়ে দিল, ছাদের দিকে মুখ করে চোখ বন্ধ করে থাকলো। কয়েক সেকেন্ড পরেই তড়াক করে সোজা হয়ে বসে পড়ল। চোখ মুখে একটা বিহ্বল ভাব ফুটে উঠল। তড়িঘড়ি করে ফোনে টাইম দেখল। অনেকক্ষণ আগেই মাঝরাত পেরিয়ে গেছে। কুহুকে দেয়া 1 ঘন্টার বদলে 3 ঘন্টার মতো কেটে গেছে। শাহাদ অস্থির পায়ে বেডরুমে ছুটে এলো। বেডরুমে ঢুকেই ওর পা দুটো থেমে গেল। বিছানার দিকে তাকিয়ে ওর চোখ জোড়ায় অপরাধবোধ ফুটে উঠল। আস্তে আস্তে হেঁটে বিছানার কাছে এসে দাঁড়ালো। ছড়ানো ছিটানো লাল গোলাপের পাপড়ির মাঝে কুহু শুয়ে ঘুমিয়ে আছে। বিছানার চাদর কিছুটা এলোমেলো। কালো শাড়ি পরিহিত কুহুকে সাদা বিছানায় গোলাপের পাপড়ির উপর ঘুমিয়ে থাকা অবস্থায় অপসরী লাগছে। শাহাদ চোখ বন্ধ করে ফেলল। ঢোক গিলতে গিয়ে গলার কাছে আটকে যাচ্ছে। নিজের উপর প্রচণ্ড বিতৃষ্ণা কাজ করছে তার। সে আস্তে করে বিছানার এক কোণায় বসে পড়ল। মাথা ঝুঁকিয়ে 2 হাত দিয়ে চুল টেনে ধরল। মুখ তুলে পিছন ফিরে শুয়ে থাকা কুহুর দিকে তাকালো আবার। এত বড় ভুল সে কি করে করলো? মেয়েটাকে এতক্ষণ অপেক্ষা করালো। নিজের স্বার্থ নিয়ে এতটাই বিভোর ছিল যে নিজের স্ত্রীর মনের অবস্থাটাও চিন্তা করল না। শাহাদের সমস্ত রাগ গিয়ে পড়ল হ্যাকারগুলোর উপর। ওদের মাঝ বরাবর টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হলো। মাথায় আগুন ধরে গেল। বাম হাত দিয়ে বার কয়েক ঘাড় ঘষল। রাগ কিছুটা দমন করে উঠে দাঁড়ালো। একটা বালিশ নিয়ে কুহুর উপর উবু হয়ে আস্তে করে কুহুর মাথার নিচে দিল। কুহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে মুখ এগিয়ে নিল কুহুর কপালে চুম্বন এঁকে দেওয়ার জন্য। কপালের কাছাকাছি গিয়েও সে চুমু দিতে পারল না। অদৃশ্য এক বাধা তাকে আটকে দিল। আবারও প্রচণ্ড ক্রোধে তার শ্বাস ভারী হয়ে আসলো। ছিটকে সরে আসলো কুহুর কাছে থেকে। ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে একবার নজর পড়ল কাচের দরজার ওপাশে ডিনার টেবিলটার দিকে। টেবিলের উপর থাকা জুসের গ্লাসটা নিচে পড়ে আছে। একটা চেয়ার উল্টানো, মোমবাতিগুলো নিভানো। শাহাদ বুঝতে পারল কী ঘটেছে। না চাইতেও তার বুক চিরে একটা শ্বাস বের হয়ে আসলো। বেডরুম ছেড়ে লিভিং রুমে এসে ফ্রিজ থেকে একটা তরল পানীয়ের ক্যান বের করলো। ল্যাপটপের সামনে সোফায় বসে ক্যানটা খুলে ঢক ঢক করে পুরোটা খেয়ে নিল। টেবিল থেকে মাইক্রোফোনটা তুলে মুখের কাছে এনে কিছু নির্দেশনা দিয়ে মাইক্রোফোনটা ঠাস করে টেবিলের উপর রেখে দিল। পরপর ল্যাপটপটাও শব্দ করে বন্ধ করে ফেললো। এই সব কিছুই তার কাছে বিষাক্ত লাগছে। কিছুক্ষণ থম মেরে বসে থাকলো। তারপর চিত হয়ে সোফায় শুয়ে পড়লো। কপালের উপর একটা হাত রেখে চোখ বন্ধ করলো। সকালে কুহুর ঘুম ভাঙলো টুংটাং আওয়াজে। প্রথমে চোখ খুলে কোথায় আছে বুঝতে পারলো না। আস্তে আস্তে বুঝতে পারলো সে শাহাদের সাথে একটা দ্বীপে এসেছে হানিমুন কাটাতে। শাহাদ হানিমুন এই দুটো শব্দ মাথায় আসতেই কুহুর মন প্রাণে অভিমান আঁকড়ে ধরল। সে বিছানায় উঠে বসলো। এদিক ওদিক তাকিয়ে শাহাদকে খুঁজলো। কোথাও না পেয়ে ঘর ছেড়ে লিভিং রুমে এসে দাঁড়ালো। লিভিং রুমে এসে টুংটাং শব্দটা আরও জোরালোভাবে পেল। পাশে তাকিয়ে দেখলো কটেজের কিচেনে শাহাদ রান্না করছে। ওখান থেকেই শব্দটা আসছে। শাহাদের পরনে একটা ছাই রঙা টি শার্ট, চুলগুলো আধ ভেজা, গোসল করেছে বোধ হয়। শাহাদ কুহুর দিকে পিছন ফিরে চুলায় ভেজিটেবল রান্না করছিল। চুলার আঁচ কমিয়ে দিয়ে পিছনে ফিরতেই কুহুকে দেখে হাসলো। কিচেন ছেড়ে এগিয়ে এসে কুহুর সামনে দাঁড়ালো। হাসি মুখে বলল, ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট প্রায় রেডি। ওর মাথা নাড়ালো উপর নিচ। ঘুরে ঘরের দিকে যেতে নিলেই শাহাদ আটকে দিল। এক হাতে কান ধরে নাক কুচকে বলল, গত রাতের জন্য সরি। ক্যান্ডেল লাইট ডিনার হয়নি, তবে চাইলে আমরা সানলাইট ব্রেকফাস্ট করতে পারি দিনের আলোয়। শাহাদের দিকে তাকিয়ে কুহুর মনের কালো মেঘটা কিছুটা সরে গেল। শাহাদের কান ধরার ভঙ্গি দেখে মনে মনে হাসলো সে। তারপর ঢুকে গেল ওয়াশরুমে। গোসল করে একটা গাউন পরে বের হলো। লিভিং রুমে এসে দেখলো শাহাদ লিভিং রুমের বাইরে সাগরের তীরে ব্রেকফাস্ট টেবিল রেডি করছে। কুহু পায়ের জুতা খুলে নরম বালু মারিয়ে টেবিলের কাছে দাঁড়ালো। শাহাদ তাড়াতাড়ি এসে চেয়ার টেনে দিয়ে কুহুকে বসালো। তারপর নিজেও গিয়ে বসলো চেয়ারে। নিজেই সার্ভ করে দিল কুহুকে। কুহু খাবার মুখে দিয়ে আশ্চর্য হলো। যথেষ্ট ভালো হয়েছে। শাহাদ যে এত ভালো করে রান্না করতে পারে তা সে ভাবেইনি। শাহাদ কাটা চামচ দিয়ে 1 স্লাইস চিকেন নিয়ে হাত বাড়িয়ে কুহুর মুখের কাছে ধরল। প্রিয়তমা স্ত্রীর মন ভালো করতে সব ধরনের চেষ্টা সে করবে। কুহুর মনের মেঘ এখনো সরেনি, তবে শাহাদের এমন কেয়ার তার ভালো লাগছে। সে মুখ বাড়িয়ে খেয়ে নিল। খাওয়ার মাঝে শাহাদ মাঝে মাঝে কুহুকে এটা ওটা দিল।
আরও কয়েকবার মুখে তুলে খাইয়েও দিল। খাওয়া শেষ করে ঘরে এসে কুহুকে বলল, আমি একটু দ্বীপের অপোজিট সাইডে যাচ্ছি, তোমাকে 1-2 ঘন্টা একা থাকতে হবে, থাকতে পারবে তো? পারবো। কুহুর উত্তরে শাহাদ অভিমান টের পেল, কিছুটা নরম স্বরে বলল, বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। আমি আসা অবধি তুমি কটেজটা ঘুরে দেখো। আর হ্যাঁ, একা একা সাগরে নামবে না, এমনকি পুলেও নামবে না, পুলটা তোমার হাইটের তুলনায় গভীর। কুহু শুধু ঘাড় হেলিয়ে সাই জানালো, কিছু বলল না। শাহাদের ইচ্ছে হচ্ছে না কুহুকে এভাবে রেখে যেতে, কিন্তু কিছু করার নেই, তাকে যেতে হবে। এখানে আরও কয়েকদিন থাকার প্ল্যান করেছে সে, সেজন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনতে হবে। চাইলে কেয়ারটেকারকে বলে আনাতে পারে, কিন্তু শাহাদ নিজে গিয়ে আনতে চাচ্ছে। শাহাদ বেরিয়ে যাওয়ার পর কুহু একা কটেজে এটা ওটা ধরে দেখলো। কিছুক্ষণ সাগরের পাড়ে হাঁটলো, লবণাক্ত পানিতে পা ভেজালো, সাদা নরম বালুতে বসে রইল, ফোন এনে অনেক অনেক ছবি তুলল, কিন্তু কোনো কিছুতেই তার মন ভালো হলো না। শেষে পুলে এসে পানিতে পা ডুবিয়ে বসলো, কিছুক্ষণ পা দিয়ে পানিতে নড়াচড়া করলো। কুহুর মাথায় পুলে নামার ভূত চাপলো। শাহাদের নিষেধ সত্ত্বেও সে পুলে নামার জন্য তৈরি হলো। এক প্রকার শাহাদের উপর রাগ করেই সে শাহাদের নিষেধ অমান্য করে এক লাফে পুলে নেমে পড়ল। কুহু পুলে নামার সাথে সাথেই তলিয়ে গেল। পুলের গভীরতা তার হাইটের তুলনায় কয়েক ইঞ্চি বেশি। সাঁতার না জানা কুহু উপরে ভাসার জন্য হাত পা ছুড়ল, কয়েকবার মুখ পানির উপরে তুলতে পারলেও পরক্ষণেই আবার তলিয়ে গেল। তার পা ঠেকল পুলের তলদেশের ফ্লোরে। স্বচ্ছ পানি ভেদ করে উপরে সবকিছুই সে দেখতে পেল। আর কয়েক ইঞ্চি লম্বা হলেই তার মুখ ভেসে থাকত। কুহু শ্বাস নিতে না পেরে আতঙ্কিত হয়ে হাত পা ছুড়ল, ভাসার চেষ্টা করল। এতে সে পুলের মাছ বরাবর চলে এলো। পানির উপরে কেবল কুহুর ছুটতে থাকা হাত দুটোই দেখা গেল। শাহাদ কটেজে এসে কুহুকে কোথাও পেল না, এদিক ওদিক খুঁজল। বেডরুমে এসেও যখন কুহুকে পেল না, তখন তার চিন্তা হতে লাগলো। তারপর কানে আসলো পানির আওয়াজ। পুল সাইডে যাওয়ার দরজাটার দিকে একটু উকি দিতেই ওর ভ্রু টান টান হয়ে গেল। পানির উপর হুটুপুটি খাওয়া দুটো হাত দেখা যাচ্ছে। শাহাদের কলিজার পানি শুকিয়ে গেল। হাতে থাকা ফুলের তোড়াটা ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে গেল পুলের দিকে। পুলের মাছ বরাবর লাফ দিল। পানি নিচে শ্বাস আটকে প্রায় মরতে বসা কুহু হঠাৎ দুটো শক্ত হাতের টান অনুভব করল। পরক্ষণেই নিজেকে বাইরের পৃথিবীতে আবিষ্কার করলো। দেখতে পেল শাহাদকে, হাঁ করে প্রাণ ভরে শ্বাস নিল। আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলো শাহাদকে, বড় বড় শ্বাস নিয়ে শাহাদের দিকে তাকালো। আচমকা প্রশ্ন করলো, আমি কি মরে গেছি? কুহুকে কথা বলতে শুনে শাহাদ চোখ বন্ধ করে শ্বাস ফেলল। এতক্ষণ তার দমটা গলা অবধি আটকে ছিল। কুহুর দিকে তাকিয়ে বলল, মরে গেলে আমাকে দেখতে পেতে? কুহু নিজের করা প্রশ্নে নিজেই লজ্জিত হলো। মনে পড়ল শাহাদের নিষেধ করার কথা। শাহাদের উপর জেদ করে আরেকটু হলেই মরতে বসেছিল সে। শাহাদ এক হাতে কুহুর কোমর আঁকড়ে ধরে অন্য হাতে সামনের পানি কেটে পুলের কিনারার দিকে গুলতে লাগলো। পুলটা শাহাদের হাইটের সাথে সামঞ্জস্য থাকায় শাহাদ ডুবে গেল না। পানি তার কাজ ছুঁই ছুঁই হলো। কুহু শাহাদের গলা জড়িয়ে ধরে ভেসে ভেসে যেতে লাগলো। পুলের কিনারে এসে শাহাদ দু হাতে কুহুর কোমর ধরে কিনারে বসিয়ে দিল। তারপর নিজেও উঠে বসলো কুহুর পাশে। কুহুর পাশে বসে পুলের পানিতে পা ডুবিয়ে কিছুক্ষণ বসে রইল। হাত দিয়ে ভেজা চুলগুলো পিছনে ঠেলে গম্ভীর কণ্ঠে বলল, আমার নিষেধ সত্ত্বেও পুলে নামলে কেন? আমি আর একটু দেরিতে আসলে কি হতো? আইডিয়া আছে তোমার? হ্যাঁ আছে, আপনার দেরি সম্পর্কে যথেষ্ট আইডিয়া আছে আমার। কঠিন কণ্ঠে এমন কথা বলে কুহু উঠে ঘরে চলে গেল। শাহাদ বিস্মিত হয়ে কুহুর চাওয়ার দিকে তাকিয়ে রইল। গত রাতের ঘটনা যে কুহুর মনে খুব দাগ কেটেছে তা বুঝতে শাহাদের তেমন সময় লাগলো না। হিসাম শক্ত মুখে পার্টি অফিসে তার নিজস্ব ঘরে বসে আছে। তার টেবিলের অপর পাশে চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে নাইমুর। বসে থেকে খুব মনোযোগ সহকারে দাঁত দিয়ে নখ কাটছে। হিসামের ইচ্ছে হলো নাইমুরকে ইচ্ছামতো পিটাতে। চাইলেই সে এখন নাইমুরকে পিটাতে পারে। নাইমুরও মুখ বন্ধ করে পিটুনি খাবে, কিন্তু এরপর এই ঘটনার ফল হবে খুব খারাপ। হিসামের রাতের দুঃস্বপ্ন হয়ে যাবে এই নাইমুর। সেই জন্যই লোকাল মাফিয়াদের কাছ থেকে দূরত্ব বজায় রাখে। কিন্তু খান পরিবারের জন্য নাইমুরের সাহায্য নেওয়া ছাড়া উপায় ছিল না। হিসাম রুক্ষ কণ্ঠে বলল, তুমি আমার কত ক্ষতি করেছো জানো? নাইমুর দাঁত দিয়ে কাটা নখটা মুখ থেকে ছুঁড়ে ফেলে বলল, না জানি না, বলে দিন। তুমি কাজের কাজ কিছুই করতে পারোনি। শাহাদ খান দেশের বাইরে, তারপর তুমি সাধারণ একটা ওয়েবসাইট হ্যাক করে ধরে রাখতে পারেনি।
তার উপর তুমি হ্যাকারদের কয়েকজনকে পিটিয়ে আহত করেছো, হাসপাতালে পাঠিয়েছো। হ্যাকাররা খেপে গিয়ে যেন পুলিশে না যায়, তাই ওদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে আমাকে। এই সব কিছুর মাঝে আমার লাভের সে ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে দেব পরের বার। আপনার সাথে কন্ট্যাক্ট যেহেতু হয়েছে, পুরোপুরি কাজ করে দিয়েই তারপর যাব। এত কথা বলার সময় নেই, আজ গেলাম। রাগে হিসামের দাঁতে দাঁত লেগে গেল। মুখ শক্ত করে বলল, নাইমুর স্যালিউট জানিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। হিসামের রাগ তরতর করে বাড়ল। চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকা হিসামের সেক্রেটারি ঝুঁকে হিসামের কানের কাছে এসে বলল, পুলের ঠান্ডা পানিতে পড়ে যাওয়া অথবা পড়ে গিয়ে প্রচণ্ড ভয় পাওয়া যে কারণেই হোক না কেন, সেদিন রাতে কুহুর শরীর কাঁপিয়ে জ্বর আসলো। শাহাদ প্রথম দফায় বিচলিত না হয়ে শান্ত থেকে কুহুকে জ্বরের মেডিসিন খাইয়ে দিল। কিন্তু রাত 10টার পরপরই কুহু কাঁপতে লাগলো। শাহাদ ভয় পেয়ে গেল। বাংলাদেশে কল করে তার মাকে জানাতে চাইল, কিন্তু পরক্ষণে ওদের চিন্তার কথা ভেবে আর দিল না। একটা রুমাল পানিতে ভিজিয়ে কুহুকে জলপট্টি দিল, কিন্তু এতেও কাজ হলো না। কুহুর কাঁপুনি বেরিয়ে গেল। বিদেশে নির্জন দ্বীপের একটা কটেজে কুহুর অসুস্থতায় শাহাদ নিজেকে খুব অসহায় অনুভব করলো। কি করবে না ভেবে পেল না। শেষে আর উপায় না পেয়ে কেয়ারটেকারকে কল করে বিষয়টা জানালো। কেয়ারটেকার আধা ঘন্টা পর তার স্ত্রীকে সাথে করে নিয়ে আসলো। ভদ্রমহিলা এসে কম্বল মোড়ানো কম্পনরত কুহুর পাশে বসলো। কপালে গলায় হাত দিয়ে জ্বর ফরক করলো। সাথে করে নিয়ে আসা একটা তরল রস চামচে করে কুহুর মুখে দিল। কোনো গাছটার রস হবে বোধ হয়। কুহু রসটা খেয়ে মুখটা কুচকে ফেলল। হালকা গুঙ্গিয়ে উঠল। শাহাদ অন্য সাইডে কুহুর পাশে বসে কুহুর মুখের উপর ঝুঁকে পড়ল। অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে কুহু, কোথায় কষ্ট হচ্ছে? ভদ্রমহিলা স্থানীয় ভাষায় বলল, রসটা তেতো হওয়ার কারণে ওর খেতে খারাপ লাগছে, তাই এমন করছে। শাহাদ স্থানীয় ভাষা কিছুটা বুঝে, তাই সে মহিলার কথা ভাষা বুঝতে পারল। মহিলাটা কুহুর হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো। আস্তে আস্তে কুহুর কাঁপুনি কমে গেল। এক সময় কুহু আরাম পেয়ে ঘুমিয়ে পড়ল। কেয়ারটেকার আর স্ত্রী বিদায় নিল। বিদায় নেওয়ার আগে শাহাদ বিনীতভাবে ধন্যবাদ জানালো দুজনকে বিদায় করে দিয়ে এসে কুহুর পাশে বসলো। কুহুর ঘুমন্ত মুখের দিকে ব্যথাতু দৃষ্টিতে তাকিয়ে রইল। কম্বলের ভিতর থেকে কুহুর গরম হাতটা বের করে ঠোঁটে চেপে ধরল। তার নিজেকে খুব দোষী মনে হলো। শুধু যদি সে কুহুকে এভাবে একা রেখে না যেত, শুধু যদি সে কুহুর সাথে থেকে পুলে নেমে সময় কাটাতো, তাহলে হয়তো কুহু একা একা পুলে নামতো না। কুহু যে একাকিত্ব অনুভব করে একা একাই পুলে নেমেছে, এটার দায়ভার সম্পূর্ণ তার। শাহাদ তীব্র অপরাধ বোধে নেতিয়ে পড়ল। গত রাতের ব্যাপারটা সেই অপরাধ বোধ আরও দ্বিগুণ করে তুলল। কুহু সেরে উঠতে আরও একদিন লেগে গেল। পুরোটা সময় শাহাদ কুহুর সাথে সাথে থাকলো। সেরে ওঠার পরদিনই শাহাদ দেশে ফেরার জন্য বন্দোবস্ত করে ফেলল। সে আর পরিবার ছেড়ে কুহুকে নিয়ে একা দ্বীপে থাকার সাহস পেল না। আরও কয়েকদিন এই দ্বীপে থাকার ইচ্ছা থাকলেও কুহুর অসুস্থতায় ভয় পেয়ে শাহাদ সেই প্ল্যান বাদ দিল। যাওয়ার দিন সকাল থেকে এইসব গোছগাছ করতে আরম্ভ করলো কুহু। শাহাদ তাকে সাহায্য করলো। এক সময় শাহাদ রেডি হয়ে বাইরে গেল কেয়ারটেকারকে সব বুঝিয়ে দিতে। কুহু তখন নিজের লাগেজটা নিয়ে বিপাকে পড়ে গেল। লাগেজে জামা কাপড় বেশি হয়ে যাওয়ায় লাগেজটার চেইন আটকাতে পারছে না। শেষমেশ বিছানার এক কোণায় লাগেজটা রাখলো। তারপর বিছানায় উঠে সে এক লাফ দিয়ে লাগেজের উপর বসে পড়ল, যাতে করে লাগেজটা লাগানো সহজ হয়। জোরে লাফ দিয়ে লাগেজে বসার কারণে আর লাগেজের ভারে কাঠের বিছানার কোণাটা হেলে গেল। তার উপর কুহু নিজের টাল সামলাতে বিছানার কোণায় লাগানো স্ট্যান্ডটা হাতে হাঁকড়ে ধরল। স্ট্যান্ডটা কুহুর ভার সইতে না পেরে বেঁকে গেল। স্ট্যান্ডটার সাথে জুড়ে থাকা অন্যান্য স্ট্যান্ডগুলোও হেলে গেল। শব্দ শুনে শাহাদ ঘরে এসে ঢুকলো। দেখলো বিছানার এক কোণা নিচে নেমে গেছে। সে কোণায় লাগেজের উপর কুহু বসে আছে, তার এক হাত হেলে পড়া বিছানার স্ট্যান্ডে। দেখেই বোঝা যাচ্ছে সে খুব কষ্টে পড়ে যাওয়া থেকে নিজেকে আটকাচ্ছে। শাহাদ বড় বড় পা ফেলে এসে স্ট্যান্ডটাই ধরল। তারপর হাত ধরে টেনে কুহুকে নামালো লাগেজের উপর থেকে। স্ট্যান্ডটা ছেড়ে দিতেই বাকি স্ট্যান্ডগুলোও হেলে গেল। হতবাক কণ্ঠে কুহুকে জিজ্ঞেস করলো, তুমি লাগেজের উপর কি করছিলে? আর বেড এভাবে হেলে গেল কি করে? কুহু হঠাৎ এমন হওয়াতে খুব ভয় পেয়েছিল। শাহাদের কথায় আমতামতা করে উত্তর দিল, লাগেজের চেইনটা আটকাচ্ছিল না তাই। আমাকে ডাকতে পারতে, তা না করে নিজেই বিধ্বংসী কাজে লেগে পড়েছ।
কুহু অপরাধী চোখে তাকালো। শাহাদ ভালো করে কুহুকে পরখ করলো, কোথাও লেগেছে কিনা দেখলো, তারপর তাকালো হেলে পড়া খাটটার দিকে। একটা হতাশ শ্বাস ফেললো সে। নিজেই এসে কুহুর লাগেজের চেন টেনে লাগিয়ে দিল। তারপর কুহুকে বলল লিভিং রুমে গিয়ে দাঁড়াতে। কুহু হ্যান্ডব্যাগ নিয়ে লিভিং রুমে এসে দাঁড়ালো। শাহাদ লাগেজগুলো একসাথে করলো। কেয়ারটেকারের অল্প বয়সী ছেলেটা এসে ঢুকলো লাগেজগুলো নিয়ে ইয়টে তুলে দেওয়ার জন্য। ছেলেটা শাহাদের চেয়ে বছর 5 ছোট হবে। ঘরে ঢুকেই হেলে পড়া খাট দেখে তার চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সে এমন এক দৃষ্টিতে শাহাদের দিকে তাকালো যেন শাহাদ কোনো এলিয়েন। শাহাদ ছেলেটির ভাবভঙ্গি বুঝতে পেরে বিব্রত অনুভব করলো। লাগেজগুলো ছেলেটাকে ইশারায় দেখিয়ে দিয়ে সে বেডরুমের দরজার বাইরে দাঁড়ালো। ছেলেটা নিজের বিস্ময় কাটিয়ে লাগেজগুলো তুলে নিল। রুম থেকে বের হওয়ার আগে দরজার বাইরে দাঁড়ানো শাহাদের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে ইংরেজিতে বলল, হোয়াট আ পারফরমেন্স ব্রো, ইউ আর গ্রেট, ইউ আর হিরো। একটা চোখ মেরে সে হাঁটা ধরলো বাইরের দিকে। ছেলেটার কথা শুনে শাহাদের কাশি উঠে গেল। সে অল্প কাশলো। ছেলেটা এখানেই থেমে থাকলো না। লিভিং রুমে দাঁড়ানো কুহুকে পাস করার সময় কুহুর সামনে দাঁড়িয়ে গলা নামিয়ে স্থানীয় ভাষায় কিছু বলল, যার বাংলা অর্থ দাঁড়ায় আপা জিতেছেন। কুহু ভ্রুকুচকে ছেলেটার যাওয়ার দিকে দেখলো, তারপর শাহাদের দিকে তাকিয়ে বলল, কি বলে গেল ছেলেটা? শাহাদ ভালোভাবে বুঝতে পেরেছে ছেলেটার কথা। সে কুহুকে মিথ্যা করে বলল, বলেছে তুমি অনেক সুন্দরী। কুহুর ঠোঁট দুটো ফাঁক হয়ে গেল। লজ্জা মিশ্রিত বিব্রত হেসে তাকালো ছেলেটির যাওয়ার দিকে। তারপর শাহাদের দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বলল, আশ্চর্য, ছেলেটা তো ভালো বেয়াদব।